মুসলিম শরিয়া আইনে যে আমাদের ভাগটা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি মারা যাওয়ার পরে আপনার যদি কোনো ছেলে সন্তান না থাকে, আপনার যদি 10টা মেয়েও থাকে, আপনার প্রপার্টির অংশ কিন্তু আপনার ভাইদের কাছে চলে যাবে একটা অংশ। আমি এরকম অনেক প্যারেন্টস পেয়েছি যারা তাদের মেয়েকে পুরোটা দিতেও চায় না। এটা তো মেন্টাল। যখন আপনার একজন ছেলে হয়ে গেল, আপনার 5টা মেয়ে, তার মানে আপনি রিলিফ যে আমার প্রপার্টি এখন আর কারো কাছে যাবে না। সো আপনি যদি অনেক ডাউটফুল মনে হয়, আপনি অবশ্যই দরজা খুলবেন না, আপনি এন্ট্রি করতে দিবেন না যদি সে আপনাকে কোনো পেপারস দেখাতে না পারে। এইটাই একটা কনসেপ্ট, যে কনসেপ্টটার কারণে এখনো আমাদের সোসাইটিতে মানুষ ছেলে 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 করতে থাকে। সে নিজেও তো মরে আল্লাহর কাছেই চলে গেছে, সে কি কঙ্কাল যায় হয়ে আসে? যাবে, আল্লাহর সেও কাছে তো তার নাই। আত্মাও চলে যাবে। বলে আমার যতদিন ছেলে না হবে আমি ততদিন মেনেতেই থাকবো, দেখি কবে আল্লাহ আমাকে ছেলে না দেয়। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব যে যখনই দেশে একটা আইন পাস হবে ইনস্ট্যান্ট আপনাকে সেটা জানতে হবে যে আপনি যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন, আপনার কোর্টের কোনো অর্ডার আছে কি। আপনার বাসায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যই আসুক না কেন, তার কাছ থেকে অবশ্যই আপনি আইডি কার্ডটা চাবেন। হঠাৎ করে আপনি একদিন শুনলেন আপনি মার্ডার কেসের মামলার আসামি, অথবা আপনি যে কোনো একটা মামলার আসামি, আপনি তখন ইনস্ট্যান্ট কি করবেন? আমাদের সোসাইটিতে কিন্তু ছেলেরা অনেকভাবে ভায়োলেন্সের শিকার হয়। ওয়াইফ এত ক্র্যাক, মেন্টালি এত বেশি উল্টাপাল্টা যে কিছু হইতে না হইতে হাজব্যান্ডকে মারে, খামচাখামচি করে, ছিলে ফেলে, মাথায় বাড়ি মারে, এই করে সে করে। আসসালামু আলাইকুম আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আপনি কষ্ট করে সময় বের করে আসছেন আজকে। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আসলে লয়ারদের তো কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত, কারণ আমার যেটা মনে হয় যে ডাক্তারের কাছে আমরা যেহেতু যে কোনো সময় একটা ঝামেলায় পড়লে যত দ্রুত আমরা দৌড়ে চলে যাই, বা যত এক্সেসটা আমাদের যত ইজি, আসলে লয়ারদের কাছে এক্সেসটা এখনও পর্যন্ত তত ইজি না। বাট আমার মনে হয় যে মানুষ যেরকম নিঃশ্বাস নেয়, মানুষের নিঃশ্বাসের সাথে সাথে যেমন মানুষের অনেক ডিমান্ড থাকে, অনেক চাওয়া পাওয়া থাকে, সো সেরকম কিন্তু প্রত্যেকটা মানুষেরই লিগেল ইস্যুস কোনো না কোনোভাবে থাকে। একটা মানুষ যেদিন জন্মাবে সেদিন থেকে তার মারা যাওয়ার দিনটা পর্যন্ত সে কোনো না কোনোভাবে লিগেল ইস্যুজের সাথে কিন্তু আসলে আস্তে পিছতে জড়িত থাকে। এই কারণেই কিন্তু আসলে লয়ারদেরকে সোশ্যাল ইঞ্জিনিয়ার বলা হয়। কোনোভাবেই সমাজ আসলে লয়ারদেরকে ছাড়া বা আইন ছাড়া আসলে চলে না। আমার মনে হয় আপু, লয়াররাও এমন ভাবে আপনারা থাকেন যে ডক্টরকে ইজিলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া যায়, লয়ারদের অ্যাপয়েন্টমেন্ট কল দেওয়া চিন্তা করলে কেমন জানি ভয় ভয় লাগে, আচ্ছা, হয় না? এইটার ব্যাপারে আসলে আমি বলবো যে আপু, আমাদের বেসিক্যালি যেটা হয় যে শুরু থেকে না লয়ারদের ব্যাপারে মানুষের অ্যাপ্রোচটা কেন যেন একটু নেগেটিভ। মানুষ মনে করে যে আসলে লয়ারের কাছে গেলে বিপদে পড়ি, লয়ারের কাছে যাওয়া উচিত, না হলে যাওয়া উচিত না, কারণ লয়ারদের কাছে একবার যদি ঝামেলায় পড়ে যায় ওখান থেকে বের হওয়া যাবে না। কিন্তু এখন আমার মনে হচ্ছে ডে বাই ডে কনসেপ্টটা একটু চেঞ্জ হচ্ছে, কারণ আমরা দেখছি যে প্রতি সময় কিন্তু লয়ের বিভিন্ন ভ্যারিয়েশনগুলো বের হচ্ছে। যেমন কর্পোরেট ল, বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিজনেস, ট্রেড, এভরিওয়্যার কিন্তু আসলে লয়ারদের ইনভলভমেন্ট এখন আমরা খুব বেশি দেখি। আর যেটা হয়, আপনি যখন কোনো একটা লয়ারের সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন, বা একটা লয়ারকে যখন আপনি আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে চিন্তা করেন যে হ্যাঁ, আমি যখন যে সমস্যায় পড়বো না কেন এই লয়ারের কাছ থেকে আমি কোনো না কোনো সাজেশন নিব। নট নেসেসারি যে আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব কমন, তারা মনে করে লয়ারের কাছে যাওয়া মানেই মনে হয় মামলা করা, কোর্টে যাওয়া, আমার মামলা ফেস করতে হবে। আসলে তা কিন্তু না। লয়ার কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডভাইজার, যে আপনাকে অ্যাডভাইস করবে। আর আপনি যদি মামলায় পড়ে লয়ারের কাছে না যাওয়ার আগের থেকেই লয়ারের কাছে যান, তাহলে গুড নিউজ যে আপনাকে কোর্ট পর্যন্ত যেতে হবে না। কোর্টে না গিয়ে আপনি অনেক কিছু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ডে বাই ডে আমাদের আসলে কনসেপ্টটা চেঞ্জ করা উচিত। আচ্ছা আচ্ছা আপু, শুরু করি আমরা। ফার্স্ট আপনি আমাকে একটা জিনিস বলেন, আমি আগে বলে দিই, এরকম আমি অনেক কিছু আছে আমি জানিই না। আচ্ছা। হ্যাঁ, অ্যাবসলিউটলি আমি আননোন আমার নিজের জানার ক্ষেত্রেও। একটা হচ্ছে শরিয়া ল, আরেকটা হচ্ছে গিয়ে প্রচলিত আইন যেটা বাংলাদেশের, যেটা আমাদের দেশের, হ্যাঁ, যেটা ন্যাশনাল ল, প্রতিটা দেশের ল তো ডিফারেন্ট কান্ট্রি টু কান্ট্রি। সো আমাদের দেশের প্রচলিত ল আর এটা হচ্ছে শারিয়া ল, ইসলামিক ল। সো এই দুইটা লয়ে সিমিলারিটিস আর ডিফারেন্সেস কি কি? আচ্ছা, আমি যদি একটু শুরু থেকে বলি যে বাংলাদেশের লটা কিন্তু বেসিক্যালি কমন ল, যেটা ইংল্যান্ড থেকে, বা যেহেতু ইংরেজরা আমাদেরকে 2 বছর শাসন করে গেছে, 200 বছর, সো আমাদের বেশিরভাগ আইনগুলো কিন্তু আসলে কমন ল থেকে আসছে। আর বেসিক্যালি আমরা যেহেতু একটা মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের দেশের সব কিছুই 95% মানুষ যেহেতু মুসলিম, সো শরিয়া আইনের একটা প্রেশার তো এখানে থাকবেই। তো একটা সময় যেটা করা হয়েছে, আমাদের বেশিরভাগ আইনগুলো কিন্তু কমন ল থেকে অ্যাজ ইট ইজ রেখে দিলেও, যেমন পেনাল কোড, সিআরপিসি, সিপিসি, এগুলো কিন্তু সব কিছুই রেখে দেওয়া হয়েছে একদম কমন ল অনুসারে। ডে বাই ডে কিছু কিছু চেঞ্জ করা হয়েছে, বাট আমাদের ফ্যামিলি ল, আমাদের প্রপার্টি রিলেটেড যে সাকসেশন ল, এই লগুলো কিন্তু আমরা চাইলেও কমন লটা রাখতে পারিনি। কারণ আমরা যেহেতু সবাই মুসলিম, আমাদের পুরো জীবনটা যেহেতু চালিত হবে আমাদের শরিয়া অনুসারে, কোরআনের বিভিন্ন কোরআনের নীতি নির্দেশ অনুসারে, সো এই নির্দেশ মানতে গিয়ে কিন্তু আমাদের এই শরিয়া লয়ের সাথে আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল লটা, বিশেষ করে
বিয়ে, বাচ্চার মানে বাচ্চার ভরণ পোষণ, জমি জমার প্রপার্টির ভাগ, প্লাস আমাদের যে এই জীবনযাত্রার যে বিষয়গুলো, সেই জিনিসগুলো কিন্তু শরিয়া লয়ের সাথে খুব নাইসলি একটা কম্বিনেশন করে কিন্তু আমাদের ফ্যামিলি অর্ডিন্যান্সটা করা হয়েছে। সো এই ফ্যামিলি অর্ডিন্যান্সটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এখানে আমাদের প্রপার্টি সব কিছু চলে আসে। আর এটার পার্থক্য আমি বলবো যে সবসময় আমরা যে আইন দ্বারা প্রচলিত, যে আইন দ্বারা আমরা চলি, সেটাকে আমরা বলি কমন ল, বা যে আইনগুলো আমাদের সব কিছুতেই অ্যাপ্লিকেবল হয়। বাট শরিয়া আইনটা কিন্তু আমাদের বিয়ে, ডিভোর্স, বাচ্চার ভরণ পোষণ, বাচ্চার গার্ডিয়ানশিপ এবং আমাদের জমি জমার প্রপার্টির যে বিষয়গুলো, সেই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে একদম প্রচলিত সব আইনের বাইরে শরিয়া আইন অনুসারেই আসলে হয়। আচ্ছা, আপনাকে যে একটা জিজ্ঞেস করি জাস্ট পিওরলি অ্যাজ আ ওমেন, হ্যাঁ ধরেন এই যে শরিয়া ল তার আর নর্মাল ল তো দুইটা সেম জিনিসই বললেন, এখন কিছু জিনিসে মিল আছে রাইট, যে মেইন জিনিসগুলো বেসিক জিনিসগুলো এখানে পুরো ক্লিয়ার যে একটা ছেলে সন্তান পাবে 50% অ্যান্ড মেয়ে সন্তান মানে পাবে 2:1, মানে এটা রিয়েল ভাগটাই হচ্ছে 2:1। মানে যদি একটা ফ্যামিলিতে এরকম হয় যে 2 বোন 1 ভাই, তাহলে বাবার প্রপার্টিটা বেসিক্যালি 50% পুরোটাই ভাই পাবে, আর বাকি 25 বোন পাবে। এবং এর মধ্যে কিন্তু বোনদের এই 25 মধ্যে একটা অংশ আবার মাও পাবে, 8 ভাগের 1 ভাগ। যদি বা মার কোনো সন্তান না থাকে 4 ভাগের 1 ভাগ, আর যদি কোনো সন্ততি থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ। তো এই ক্ষেত্রে কিন্তু মেয়েদের ভাগটা আসলে কমে যায়, অনেকখানি কমে যায়। ঠিক আছে, তার মনে থাকতে থাকতে কয়েকটা সিচুয়েশন ধরেন আপনার এই যে এই জিনিসটা ধরেন একজনের বাবার মৃত্যু হলো, মেয়েটা তখনও হয়তো 18, বিয়ে শাদী হয় নাই, আর ভাইটা 25, সো তার 2 বোন, বাবাটা মোটামুটি ওয়েল অফ। এখন তার ভাই স্ট্রেইট আপ 50% নিয়ে নিবে, তখন তার ভাব থাকবে তার মার, তারপরে 2 বোনে তো বিয়েও হয় নাই, যেটা ওদের মানে যেটা কারণ যে মনে করা হয় যে মেয়েটা তো তার হাজবেন্ডের থেকে পাবে, তার ছেলে থেকে পাবে, তো ওদের তো বিয়েও হয় নাই, হাজবেন্ডের অবস্থা তখন আমরা জানি স্যার আনসার্টিন। সো তখন তো ভাই 50 পর যা থাকে ওইটা বোন মা বা 2 বোন মা 3 জনের মধ্যে ভাগাভাগি হবে, সেই তুলনায় তো মেয়েগুলোর অনেকখানি কমে আসে। আবার অ্যাট দ্য সেম টাইম ধরেন তারপর যখন তাদের বিয়ে হলো, তার বিয়ের শুরু থেকে তাদের হাজবেন্ডের ফাইন্যান্সিয়াল অবস্থা ধরেন তাদের ভাই যা 50% পেলো তার থেকে আরো অনেক কম হতেই পারে, আবার সেদিকে আবার ওই মেয়েগুলোর ফিউচারে ছেলেও হলো না, ছেলে থেকেও পেলো না। তখন কি আপনার মনে হয় না এটা আনফেয়ার? একটা ব্যাপারও হতে পারে না যে হাজবেন্ডের ভাগ তো শুধু ওয়াইফের জন্য না, হাজবেন্ডের এখানে তো আর অনেকের ভাগ আছে, হাজবেন্ডের মা আছে, হাজবেন্ডের ছেলে মেয়ে আসবে, ইন ফিউচারে হাজবেন্ড আরেকটা বিয়েও করতে পারে। তো সবকিছু মিলে তো হাজবেন্ডের পুরো প্রপার্টি যদি ওয়াইফের হয়ে যেত তাহলে ওকে ফাইন, নো প্রবলেম, এটা মিলে যেত। বাট যেহেতু হাজবেন্ডেরও ব্যাপারটা অনেকটা আনসার্টেন, এমন তো কোনো মেয়ে বলতে পারে না যে আমি এই মেয়ে ওর সাথে বিয়ে করার পরে, আমরা তো সবাই স্বপ্ন নিয়েই শুরু করি যে সারা জীবন একসাথে থাকবো, বাট মিডল অফ ওয়ে যে যদি এমন হয় যে ওই মেয়েটার আর ওই হাজবেন্ডের সাথে থাকা হলো না, মেয়েটা ডিসিশন নিয়ে নিল যে না আমি বাকি জীবন সিঙ্গেল থাকবো, আর ধরেন থাকলো কিন্তু হাজবেন্ডও প্রপার্টি ওই শরিয়া ল অনুযায়ী ভাগ করলো, কিন্তু বলতে যে ওটা তার মা পেলো, তার ওখান থেকে তার ছেলে পেলো, তার মেয়ে পেলো, এবং ওনার অবস্থা তার সেই 50% যে কাল্পনিক ভাই পায় তার ছেলে নাই, তাহলে সেটার একটা অংশ আবার চলে যাবে তার ভাইদের কাছে। হ্যাঁ, তো ধরেন তার সেই যে তার ভাইটা, আমি যে ইমাজিন হাইপোথিসিসটা দিলাম আপনাকে, যে প্রথমেই তার ভাই 50% পেলো, তার বাবার ধরেন ফাইন্যান্সিয়াল অবস্থা এতই ভালো যে তার ভাই 50%কে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে অনেকই বেশি, বিয়ের সময় তার হাজবেন্ডের অবস্থা অলরেডি তার ভাইয়ের থেকে কম, আর ওখানে এত ভাগাভাগি, সেখানে তো মেয়েটার অবস্থা কখনো তার ভাইয়ের লেভেলে আসলে না, যেখানে তারা সেম ব্লাড, সেম ফ্যামিলি, সেম ডিএনএ। তো সেখানে যেটা আমার কমন কোয়েশ্চেন আমার মনে অনেক আসে, সেটা হচ্ছে যে তাহলে কি আপনার মনে হয় না এই শরিয়া ল বলেন, আমি কোনো কিছুকেই খারাপ বলছি না, জাস্ট আমার অ্যাজ আ মেয়ে আমি শিওর আমার এরকম হাজার হাজার মেয়েদের মনে হয় যে আপনি স্ট্রেট বলেন, এটা কি আপনার মনে হয় না আনফেয়ার ভাবে ভাগ করা? কারণ একটা মেয়ের কিন্তু ওর বাবা মা থেকে যা পায় সেটাই সার্টেন, সেটাই ফিক্সড, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেরা যেটা নিজের জন্য করে নিই সেটা ছাড়া মা বাবা থেকে যা পাবে সেটাই সব কিছু, সেটাই কিন্তু আমি জানি, আমি বাই ব্লাড আমি পাচ্ছি, অন্য কোনো কিছুতে কিন্তু আর কোনো ঝামেলা নাই। এটা কি আপনার মনে হয় না আনফেয়ার, সারা জীবনের জন্য মেয়েদের জন্য আনফেয়ার লাগে না? হ্যাঁ, এই জিনিসটা যদি আমি একটু বলতে যাই, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্কর কোনো শেষ নাই। বাট একটা জিনিস হয়তো বা আমাদের সোসাইটির বা আমাদের আশেপাশের মানুষরা একটা জিনিস বুঝে না, আপনি যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করলেন, যে সেটা হচ্ছে আপনি যখন আপনার বাবা মার কাছ থেকে কোনো কিছু ইনহেরিটেন্টলি পাবেন, সেটা কিন্তু আপনার একদম সার্টেন, মানে আমি পাচ্ছি, এটা আমার বার্থরাইট, ইয়েস।
আর যদি এমন হয় যে আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে পাবেন, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হিসাবটা মেলানো হয় যে একটা মেয়ে তার ছেলের কাছ থেকে পায়, তার বাবার কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, হাজবেন্ডের কাছ থেকে পায়, এই 4টা জায়গা থেকে পাওয়ার পর মেয়েটার ভাগটা ওই একটা ছেলের সমান হয়। কিন্তু আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে একটা ছেলে তার বাবা মার কাছ থেকে স্ট্রেট ডিরেক্ট যেটা পেয়ে যাচ্ছে সেটা কিন্তু সে একসাথে পাচ্ছে সার্টেন, আর একটা মেয়ে পাচ্ছে তার লাইফ লং মিলে, মানে তার একটা বয়সে সে বাবার কাছ থেকে পাবে, একটা বয়সে তার হাজবেন্ডের কাছ থেকে পাবে, একটা বয়সে তার ছেলে তাকে দেখবে সেটা পাবে। মানে কোনো না কোনোভাবে না একটা মেয়েকে কোনো না কোনোভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখা হয়েছে যে তুমি স্বাধীন হইও না, তোমাকে কোনো কিছু একসাথে দিয়ে দেওয়া হলো না, তুমি সবই পাবা কিন্তু স্টেপ বাই স্টেপ পাবা, তুমি মারা যাওয়ার আগ পর্যন্ত পাবা, এর আগে তুমি পুরোটা নিয়ে একসাথে ওন করতে পারবা না। তো এই জায়গাটাতে জিনিসটা চিন্তা করলেই কিন্তু আমাদের মেয়েরা অনেক বেশি একটা আনসার্টেনিটিতে ভুগে। আমাদের সোসাইটিতে আপনি একটু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো কিছু হওয়ার আগে আমাদের একটা মেয়ের কিন্তু সবার আগে মাথায় যেটা কাজ করে যে আমি আনসার্টেন একটা সিচুয়েশনে একটা মেয়ে পড়ে যায় যে এখন আমার কি হবে বা আমি এখন কি করব, আমার এই জিনিসটা আমি কোথা থেকে পাবো। সো এই জিনিসটা এখন কিন্তু জিনিসটা অনেক জায়গায় আমি আমার অনেক ক্লায়েন্টদের ক্ষেত্রে দেখি যে অনেক মডার্ন বাবা মারা আছে। শরিয়া কিন্তু আপনাকে এটা বলে নাই, খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা, শরিয়া কিন্তু কোনো বাবা মাকে প্রহিবিটেড করে নাই যে তুমি তোমার মেয়েকে বেশি দিতে পারবা না, দিলে তোমার গুনাহ হবে, আল্লাহ তোমাকে বকা দিবে, আল্লাহ তোমাকে পানিশমেন্ট দিবে, তা কিন্তু না। এই আইনটা করা হয়েছে যে যদি কোনো বাবা মা তারা যদি প্রপার্টি ভাগ না করে মরে যায় তাহলে তার প্রপার্টিটার ক্ষেত্রে ভাগটা এইভাবে হবে। কিন্তু যদি কোনো বাবা মা জীবিত থাকা অবস্থায় তার প্রপার্টি ইকুয়ালি ভাগ করে 2 ছেলে মেয়েকে দিয়ে যায় বা মেয়েদেরকে যতটুকু অংশ দেয় ছেলেকেও ততটুকু দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আইনও কিছু বলবে না, শরিয়া আইনও তাকে বকা দিবে না এবং তার কোনো গুনাহও হবে না। সো এখন কিন্তু আমি অনেক মডার্ন প্যারেন্টসদেরকে দেখি যারা মারা যাওয়ার আগেই কিন্তু পুরো প্রপার্টি ইকুয়ালি ছেলে মেয়েদেরকে ভাগ করে দিয়ে যায়। ওরা বাবা আনফর্চুনেটলি, জানি না এটা আমার বলা উচিত কিনা, আনফর্চুনেটলি বাবা মাদেরও একটা ছেলে সন্তানের প্রতি একটা উইকনেস কেন জানি থাকে। ইনফ্যাক্ট কারো যদি 2টা ছেলে থাকে ওই বাবা মা অস্থির হয়েছে আরেকটা ছেলেটা কখন হবে যেন ও প্রপার্টি পেলে অ্যাজ ইফ ওগুলা বাসায় থাকবে। আমি এটা বুঝলাম না যে মেয়েকে দিতে প্রবলেম কি, দিন শেষে তোমার ছেলে প্রপার্টি তো আরেকজনের মেয়েও পাবে যখন সে বিয়ে করে। মানে এই অস্থিরতাটা যে 2টা মেয়ে, তারপরে আমি সবসময় দেখবেন কারো 5টা মেয়ে 4টা মেয়ে, এটা কিন্তু মেয়ের শখে মেয়ে হয় না, এটা তাদের ছেলের। আর আশাটা কোথা থেকে একটা ছেলে, যে ছেলে আমার সাথে থাকবে, ও সম্পত্তি পাবে, ওর কাছে থাকবে, তখন ও আমাকে দেখে রাখবে। এটা তো মারাও ছেলের প্রতি উইক। আমার নিজেরও ছেলে, আর আমার ভালো লাগে মানে একটা ছেলে সন্তান ওর মাকে হয়তো একটু বেশি অন্যভাবে ভালোবাসে, মেবি ইটস দ্য অপোজিট জেন্ডার একটা অ্যাট্রাকশন, বা মেয়েরা ভালোবাসে বাবাকে, ওইটা একরকমের টান। বাট এই যে বাবা মাদের বলেন বা দাদা দাদিদের এই যে কি জানি বলে দানান, সরি এটা বংশধর যে বংশধরের ইয়েটা তো ছেলে, আর মেয়েরাও তো ব্লাড দিয়ে না। এটার পিছনে আমি বলবো কি জানেন, এটার পিছনে আমাদের সমাজ ব্যবস্থাটা এবং আমাদের শরিয়া আইনটা আমাদের শরিয়া আইনটাও কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি রেসপন্সিবল। কেন রেসপন্সিবল? কারণ আমাদের শরিয়া আইনের যে ব্যাখ্যা সেখানে আমাদের সমাজকে বা আমাদের আইনকে বা আমাদের সবাইকে যেটা বোঝানো হয়েছে যে আপনি যতক্ষণ পর্যন্ত একটা ছেলে সন্তান জন্ম না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রপার্টি 100% সিকিউর হলো না। আপনি মারা যাওয়ার পরে আপনার যদি কোনো ছেলে সন্তান না থাকে, আপনার যদি 10টা মেয়েও থাকে, আপনার প্রপার্টির অংশ কিন্তু আপনার ভাইদের কাছে চলে যাবে, একটা অংশ, বড় পরিমাণের একটা অংশ চলে যাবে। তার মানে আপনার মেয়েরা 10 জন মেয়ে এসেও কিন্তু আপনার প্রপার্টিটাকে 100% সিকিউর করতে পারলো না। যখন আপনার একজন ছেলে হয়ে গেল, আপনার 5টা মেয়ে, তার মানে আপনি রিলিফ যে আমার প্রপার্টি এখন আর কারো কাছে যাবে না। সো এই ক্ষেত্রে আমি এখন যখন দেখি যে অনেক বাবা মা বলে আমার তো 2টা মেয়ে, আমার এত কষ্টের প্রপার্টি, আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার প্রপার্টিটা আমার অন্য কোনো ওয়ারিসদের মধ্যে চলে যাক, আমি চাই আমার মেয়েদের মধ্যেই থাকুক। তাহলে এটা কি রাখতে পারবে? এই প্রশ্নটা কিন্তু অনেকের থাকে। সো এটা কিন্তু এখন হচ্ছে, আপনি যদি আপনার 2 মেয়েকে আপনার পুরো প্রপার্টিটা স্থাবর অস্থাবর আপনার এবং আপনার ওয়াইফের, হাজব্যান্ড ওয়াইফের পুরো অংশটাই যদি তাদেরকে হেবা করে দিয়ে যান, রেজিস্টার হেবা করে দিয়ে যান, তাহলে এখানে আর অন্য কেউ কোনো কিছুই ক্লেম করতে পারবে না। সো এটা পুরোটাই কিন্তু আপনার জন্য রিজার্ভ থেকে গেল। সো আপনার ছেলে হচ্ছে না বলে আপনি খালি বাচ্চা নিতেই থাকবেন, এটা না করলেও চলবে।
সো এখন যেটা হবে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার প্রপার্টিটা আমি এক্সপায়ার করার আগে আমি আমার প্রপার্টিটা আমার মেয়েদেরকে হেবা করে দিয়ে যাব। তাহলে এই মেয়েরা কিন্তু এই হেবার প্রপার্টিটার দলিলটা নিয়ে তারা কিন্তু 100% লিগেলি সব কিছুতে একদম ওকে থাকবে। তার কোনো চাচা, কোনো ফুফা, কোনো মামা কেউ এসে কিছু বলতে পারবে না। আচ্ছা ধরেন একজনের অনেক প্রপার্টি, হ্যাঁ, সেখানে সে মোটামুটি ভালো অংশেই তার 2 মেয়ে আছে, ছেলে নেই, তাদের নামে সো এটা তাদের নামে যেটা করে সেটাকে হেবা বলে। হেবা, এটা ইংলিশ ওয়ার্ড কি? হেবাকে উইল। ও আচ্ছা, উইল, আচ্ছা ঠিক আছে, সো উইল করে দিয়ে গেল। তো না, উইল না, এটাকে আমরা বলি গিফট। উইল হলো ডিফারেন্ট জিনিস, রাইট, গিফট। আমি উইল আর গিফটের ডিফারেন্সটাও সো বলবো। গিফট করতে হবে তার মেয়েদেরকে, করে দিতে রাইট? হবে, এই একদম। যে এখানে দেখেন ডিফারেন্সে গিফট হইতে হবে, এটা যাই হোক। এখন ধরেন ইনাফ 60-70% সে গিফট করে দিয়ে গেছে, বাকিটা তার নামে যেগুলো ছিল সে ধরেন ভাবছে যে আস্তে ধীরে করব, সে তার আগেই সে মারা গেল, মানে তখন আমি উনি চায় না যে আমি সবকিছু দিয়ে একদম খালি হয়ে গেলাম, আমি পরে ওইটাই দিব। সে নিজের মোটামুটি ভালো অংশই তার নামে রাখলো, আর সে মেয়েদেরকেই দিবে, বাট সে হয়তো জানতো না যে সে কবে মারা যাবে, বা ওই লাইনে ইনাফ যেগুলো তার মেয়েরাই পেতে পারে তার নামে রয়ে গেছে, তার আগে সে মারা গেল, তখন ওগুলাতে তো আবার তার 14 গোষ্ঠী এসে সবাই চলে আসবে না? হ্যাঁ, আমাদের লয়ারদের আমাদের যেটা হয় মানে মুসলিম শরিয়া আইনে যে আমাদের ভাগটা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। সো আমাদের লয়ারদের মধ্যে বা সলিসিটারদের মধ্যে অনেকে আছে এই প্র্যাকটিসটা এই জন্য করতে চায় না, কারণ আমরা যখন লতে পড়ি তখন আমাদের মুসলিম আইনের যে অঙ্কগুলো, এই ম্যাথটা ডিফিকাল্ট ছিল এই কারণেই, কারণ একটা প্রপার্টি ভাগ হয়ে নামতে 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 যে কোথায় চলে যায়, যখনই আপনার মেয়ে থাকবে ছেলে থাকবে না তখনই কিন্তু এটার বিভিন্ন রকমের ভ্যারিয়েশন চলে আসে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে কারো যদি ছেলে না থাকে, সে যদি কোনোভাবে না চায়, যেমন আমি এরকম অনেক প্যারেন্টস পেয়েছি যারা তাদের মেয়েকে পুরোটা দিতেও চায় না, তারা চায় তার একটা অংশ তার ভাইরা পাক বা ওদিকে যাক, কারণ তারা মনে করে যে যদি ওইটা ফলো না করে তাহলে আল্লাহ গুনাহ দিবে, মানে আল্লাহর আইনের বাইরে আমি চলে যাচ্ছি। কিন্তু তারা কিন্তু সূরা আল নিসার যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা তর্জমাটা তারা ভালো করে পড়ে নাই। আল্লাহ বলে নাই যে তুমি তোমার উত্তরাধিকারীকে তুমি বঞ্চিত করো, বা তুমি এটা যদি তাকে এইভাবে না দাও তাহলে তোমার কিন্তু এটার জন্য আমার বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ বলছে এটা অন্য একটা কনসেপ্টে, অন্য একটা জায়গা থেকে। সো যারা এটা ভাবে যে না আমি না দিলে আমার গুনাহ হবে, এটা একটা রং কনসেপ্ট। সো আপনি চাইলে আপনি পুরোটাই দিয়ে যেতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমার অ্যাবসেন্সে আমার ভাই বোনরা পাবে, তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু। বাট যদি এমন হয় যে কোনো বাবা মা তার অংশ পুরোটা দিয়ে গেল না, 40% বা 60% দিয়ে গেল, বাকিটা তার হাতে রয়ে গেল, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু তাদের ইয়াদের কাছে চলে যাবে, মানে তাদের ওয়ারিসদের কাছে চলে যাবে। এখানে একটা ইন্টারেস্টিং গল্প থাকতে পারে আরেকটা। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনই মারা গেল, দুজনের নামই সেপারেট সেপারেট প্রপার্টি আছে, তাহলে বাবা মারা গেলে বাবার প্রপার্টি কারা কারা পাবে, আর মা মারা গেলে মার প্রপার্টি কারা কারা পাবে, যেহেতু ওটা মার নামে একদম নিজের নামে করা। সো এই ক্ষেত্রে মার প্রপার্টি কিন্তু মার ভাই বোনরা পাবে, নর যে তার শ্বশুরবাড়ির মানুষজন পাবে। মানে ভাই বোন বলতে মার ভাই বেসিক্যালি, রাইট? ভাইও পাবে, বোনের অংশ আছে, আচ্ছা বোনও পাবে। মজার ব্যাপার হলো হয়তোবা হাজবেন্ড ইনকাম করে ওয়াইফকে এই প্রপার্টিটা কিনে দিয়েছিল, টাকাটাও হয়তোবা হাজবেন্ডের টাকাই কেনা, কিন্তু নামটা যেহেতু তার, এই জন্য ওয়াইফের মানে তার নানার গোষ্ঠীর মানুষজন এই প্রপার্টিটা ক্লেম করতে পারবে। ক্লেম করতে পাবে না, পাবে। আমরা ছেলেমেয়েদের কি হবে? ছেলেমেয়েরা তো ছেলেমেয়েদেরটা পাবে, ওইখান থেকেও একটা অংশ ছেলে মেয়েরা পাবে। ছেলের থাকলেও তো আর মার অংশ কোথাও যাবে না, মানে একটা ছেলে আপনাকে অনেক, মানে এইটাই একটা কনসেপ্ট, যে কনসেপ্টটার কারণে এখনো আমাদের সোসাইটিতে মানুষ ছেলে 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 করতে থাকে। আপনি দেখবেন যে ফ্যামিলিতে 5টা মেয়ে, এমন না যে সে মেয়ে ভালোবাসে বলে একটা একটা করে হচ্ছে, তার একটা ছেলে হইতেই হবে, কারণ সে চায় না তার প্রপার্টি কোথাও যাক। সো আপনি বললাম তো 10টা মেয়ে মিলেও একটা বাবা মার প্রপার্টি সিকিউর করতে পারে না, একটা ছেলে সে যাই হোক সে আশা মানি দুনিয়াতে তার বাবা মার পুরো প্রপার্টিটা সে প্রোটেক্টেড করে ফেলে, এটার কোথাও যাবে না। এটা তো মেন্টাল, এটা তো ইটস অল ইন আওয়ার হেড। না, এটা আমরা যদি এইভাবে বলি তাহলে আমার যদি এখন ধরেন 5টা মেয়ে, আমি একা, আমি আর আমার হাজবেন্ড ছেলে, আমি আমার 5 মেয়েদের জন্য ওভাবে সিকিউরিটি করেছি, আওয়ার চয়েস। এখানে বুঝতে হবে যে আমাদের সোসাইটি বা মুসলিম সমাজ কিন্তু মেল ডমিনেটিং। কেন আপনার বাবা মা 5টা মেয়ে হওয়ার পরে ভাবতে পারে না যে আমার উত্তরাধিকারী আমি পেলাম? কারণ মেয়েটাকে সে আরেকটা ফ্যামিলিতে বিয়ে দিচ্ছে, সেই ফ্যামিলিতে আরেকটা ছেলের সাথে তার ওইখানে সন্তান হচ্ছে। সো ওই সন্তানটা কিন্তু বিলং করবে ওই ফ্যামিলি, এই ফ্যামিলি না। দ্যাটস ওয়াই সে ভাবে যে আমার প্রপার্টি তো চলে যাচ্ছে আমার জামাইয়ের গোষ্ঠীতে, জামাইয়ের নাতিপুতির কাছে। যাবে বাই দ্য টাইম যাবে, সে নিজেও তো মরে আল্লাহর কাছেই চলে গেছে, সে কঙ্কাল হয়ে যাবে, আল্লাহর কাছে তার আত্মাও চলে যাবে, সেও তো আকাশে। কিন্তু এটা যে আমাদের সোসাইটির মেন্টাল না জিনিসটা, জাস্ট একটা মেন্টাল। হ্যাঁ,
এটা থেকে বের হয়ে আসার চেষ্টা এখন মানুষজন করছে, বাট এখনো আমার মনে হয় মাঝে মাঝে যে আমার আশেপাশে আমি এখন অনেক মানুষকে যখন দেখি 2টা 3টা মেয়ে হওয়ার পরেও বলে আমার যতদিন ছেলে না হবে আমি ততদিন মেনে নিতেই থাকবো, দেখি কবে আল্লাহ আমাকে ছেলে না দেয়। সো তখন আমি বুঝি যে না, আসলে এখনো এটা অনেক কিছু বাকি। অনেক বদলানো বাকি আপু, কারণ আমাদের এবং মজার ব্যাপার কি generation-এ- জানবেন, আপনার সোসাইটিতে বাবা মারা কিন্তু খুব প্রাউড করে বলে যে আমার মেয়ে না থাকলে জানি আমার কি হতো, আমার মেয়ে তো আমাকে দেখে রাখছে। এটা ছেলেকে সবকিছু দেওয়ার পরে হ্যাঁ, বলে। সবকিছু দেওয়ার পরে বলে। এমন মজার ব্যাপার কি জানেন, ছেলে হওয়ার পরে তাদের যে একটা শান্তি, সেই শান্তিতে তারা মেয়ের কাছ থেকে সেবা যত্ন সবকিছু নেয়, কিন্তু প্রপার্টিটা দেয় কিন্তু ছেলেকে। আর মেয়েটা যদি কেপেবলও হয়, মানে ধরেন মেয়েটা যদি মোটামুটি একটা ছেলের থেকে যেই ধরনের সাকসেস আশা করে থাকে, সেটা যদি একটা মেয়ে অ্যাচিভও করে দেখে, এটা এটা আই নো কিছু বাবা পাগল, ছেলে পাগল বাবা, যাতে এটা এটা তারা একনলেজই করে না, মানে না। ইনভিজিবল। তারা ভাবে যে আমার বংশই হ্যাঁ। তো রক্ষা হলো না। না না, কিছুই না, মানে মেয়েদের আসলে। অ্যাচিভমেন্টও কিছু না, মানে ছেলে জানি না আমি আসলে জিনিসটা এখন যেটা বুঝলাম আপনার সাথে কথা বলে, এটা আনফেয়ার। হ্যাঁ। আমি বলছি মানে এটা হয়তো একটা বা একটু ধর্মের change- দোষ না, জাস্ট নিয়ম যেরকম মানুষ এটাকে হ্যাঁ। ইন্টারপ্রেট এমন ভাবে করলো যে না, ব্যাখ্যাটাই প্রবলেম আসলে, আমার মনে হয় ব্যাখ্যা ব্যাখ্যাটাই তবে প্রবলেম। না, আমি আজকে আপনার সাথে কথা বলে আরো বুঝলাম যে মেয়েদের লাইফ আসলেও ডিফিকাল্ট, হ্যাঁ। আসলেও আনফেয়ার, মানে এবং মজার ব্যাপার আর কি আমার জানেন? এখন মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি আমাদের মেয়ের আমাদের সোসাইটিতে যারা একটু অধিকার বঞ্চিত মেয়েরা, আমি শুধু মেয়েদেরকে একটু মানে ফোকাস করে বলি, এরকম অনেক মেয়েরা ভাবে কি যে সোসাইটিতে যারা আপার ক্লাসে বাস করে মেয়েরা, তারা হয়তো বা অনেক বেশি ফ্যাসিলিটেড, তাদের হয়তো বা লাইফে কোথাও স্ট্রাগল পেতে হয় না, তারা হয়তো বা লাইফে কোনো কিছু আসলে বাধাই ফেস করে না, সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, বাবা সব করে দেয়, হাজবেন্ড সব করে দেয়। সো এটা এটা আমি বলবো যে না, আমাদের সোসাইটিতে মেয়েদের ব্যারিয়ারটা কিন্তু এভরিহোয়ার। যে মানে আপনার বস্তিতে থাকে, সে তার মতো করে অবস্ট্রাগলগুলো পার করে। যে আপার সোসাইটি বিলং করে, সে কিন্তু তার মতো করে অবস্ট্রাগলগুলো পালন করে। অবস্ট্রাগল কিন্তু সবার আছে, এই জিনিসটা কিন্তু কমন, কিন্তু এটা মানুষ পজিশন টু পজিশন ভ্যারি করে। বাট আমরা মিসআন্ডারস্টুড করি, মানে সবসময় নদীর এপার আর ওই পারকে দেখে বলে যে তুমি জিনিসটা আসলে আসলে খুবই স্যাড, কারণ এটা সহজ ভাষায় একটা ছেলের অনেক সহজ, অনেক সহজ আপু, একটা ছেলের লাইফে ছেলের জন্য সবকিছু সাজানো অ্যান্ড আর সবকিছু প্রুফ করা অনেক ইজি। না না না, কোনো ব্যাপারই না, প্রুফ না কারণ করলেও- আমাদের সোসাইটি, আমাদের বাবা মারা সবসময় একটা জিনিস মাথায় নিয়ে বসে থাকে যে তারা অলওয়েজ ধরেই নেয় যে ছেলে তো এটা করবেই, ছেলের তো এটা হবেই, ছেলে তো এটা পারবেই। মানে নর্মালি মানে একটা ছেলের অ্যাচিভমেন্ট মানে নিজেকে প্রুফ করা একটা মেয়ের জন্য, একটা মেয়েকে না আমার মনে হয় জন্মের পর থেকে প্রত্যেকটা প্লেসেই তাকে প্রুফ করতে হয় আসলে, সব জায়গায়। স্বামীর ঘরে গিয়ে, নিজের বাবার ঘরে, নিজের ছেলের সংসারে, এভরিওয়্যার একটা মেয়েকে প্রুফ করতে হয় নিজেকে। মানে সব ক্লাসে ইনফ্যাক্ট যেটা আপনি বললেন, সব ক্লাসে ইনফ্যাক্ট আমি মানে আপনার সাথে বসে আমার এখন একটা কথা ছোটবেলা থেকে শুনতাম যে মেয়ে হয়ে জন্মানো পাপ। তো আমি না এটা দুষ্টামি করে বলি, যখনই কিছু একটা হয় তখন আমি বলি মেয়ে হয়ে জন্মানো পাপ, বাট কিছুটা হলেও পাপ না হলেও কিন্তু মেয়ে হয়ে জন্মানো ইজ। কিন্তু দেখেন আপনার সাথে একই সোসাইটিতে আপনার পাশে যে ছেলেটা বাস করে, সে কিন্তু উল্টাটা ভাবে। সে ভাবে যে মানে সুন্দরী একটা মেয়ে হয়ে জন্মালে দুনিয়া তার কিছুই লাগে না না, না, এই সৌন্দর্য তার কাছে থাকে, সবকিছু রেডি, সৌন্দর্য তো শেষ। সেটাই সৌন্দর্য থাকে, আর ওই এই সৌন্দর্য ধরে রাখতে তো না, জান বের হয়ে যায়। জিনিসটা নিয়ে মানে তাদের কথাটার ব্যাপারটা থাকে অনেকটা ব্যঙ্গাত্মক, যে তাদের কোনো কষ্ট করতে হয় না, মানে তাদের সবকিছুই রেডি থাকে, তাদের কোনো কিছু প্রুফ করতে হয় না। আসলে ব্যাপারটা যে মেয়েরা যে জন্মের পর থেকেই পরীক্ষা দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আসলে। আরেকটা হচ্ছে বলি যে একটা মেয়ে আর একটা ছেলে ধরেন দুইজন, মানে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসের কথাটা যেটা বললেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখবো যে একটা ছেলে যদি অ্যাচিভ করে অনেক সাকসেস, বিজনেসে বলেন, চাকরিতে বলেন, ওইটার 80-90%ই তার নিজের, আনলেস সে তার কোন একটা সাকসেস পিছে বলে যে আমি আমার মা বাবাকে ক্রেডিট দিতে চাই, তার আমাকে, কারণ আসলে মা বাবারা একটা ছেলে সন্তানকে যে আশা নিয়ে পড়ায়, যে ধরনের স্কুলে ভর্তি করায়, যেটা হওয়ার সাথে সাথে তাদের যে স্বপ্নগুলো একটা মেয়ের বেলায়, স্পেশালি আমাদের মিলেনিয়ালতে মা বাবারা মেয়ের বেলায় দেখেই না। আর একটা মেয়ে যদি আবার অ্যাচিভ করে সাকসেস, বিজনেস, হোয়াট এভার, আমাদের ক্লাসেও কোথাও না কোথাও সেটার আবার ক্রেডিট কিন্তু অন্য কেউ নিয়ে সাইলেন্টলি আমরাও কেন কোথায় বলি, সেটা হচ্ছে কি যে আমাদেরকে অ্যালাউ করা হয় কোথাও না কোথাও, হয়তো কারো হাজবেন্ড বা কেউ ভাবে যে আমি ওকে অ্যালাউ করছি বিজনেস করতে, আমি ওকে অ্যালাউ করছি, এই অ্যালাউ করতে তো আমি অপরচুনিটি, মানে আমি তাকে স্পেসটা দেওয়াতে আমি ওকে আমি আই লেট হার গ্রো, মানে অফকোর্স তখন হয় কি যে আমাদের কারো না কারোর প্রতি গ্রেটফুল থাকতে হয়, আর আমরা মন থেকেই গ্রেটফুল থাকি। তারপরেও এই ব্যাপারটা একটা ছেলের ক্ষেত্রে আমার যেটা মনে হয় কি জানেন, আমরা মন থেকে তো গ্রেটফুল থাকি, কারণ বাই নেচার আমরা মায়ের জাতি, তো আমরা মেয়ের জাতি, তো আমরা হয়তো বা এটা কোনো না কোনো জায়গায় মনের একটা কোনায় আমরা এটা পছন্দ করি। মানে ক্রেডিটটা হাজবেন্ড এটা ও একটা বাবা জিনিস, নিয়ে কিন্তু নেয়। হ্যাঁ না, এটা একটা জিনিস যে আপনি মন থেকে পছন্দ করে একজনকে দিলেন,
ভালোবেসে ক্রেডিটটা দিলেন, এটা একটা জিনিস। আরেকটা হলো কেউ এসে জোর করে নিয়ে নেয়, জোর করে বা ধরেন খুব রাইটফুলি বলে দিল যে আমি অ্যালাউ করছি বা আমি ওকে গ্রো হ্যাঁ, করতে আপনি দিলাম, তো আমি ওকে দেখবেনই। কনফিডেন্ট মানে দিল। আপনি আমাদের সোসাইটিতেই দেখবেন যখন কোনো একটা আড্ডা হয়, কোনো কিছু হয়, সোসাইটির 10টা মানুষ যখন একটা মেয়ের সাকসেস নিয়ে খুব বেশি গল্প করে বা মুখর হয়ে যায়, ওইখানেই কিন্তু আপনার খুব কাছের কেউ একজন বলে ফেলে আমি অপরচুনিটিটা দিছি দেখি তো সে করতে পারছে। আর সে বা আমি যদি তাকে নাও help বলে, করছি। সে যদি সামনে থাকে, সে ওই আশা মেয়েটা করে। তাড়াতাড়ি না, সে আশা করুক না করুক, মেয়েটা তাড়াতাড়ি হ্যাঁ। আমরা বসে থাকি বলার জন্য যে কার কারণে আজকে আমি হ্যাঁ, এখানে, হ্যাঁ। মানে না না ও করতে, মানে এটা আমাদের স্পেশালি ম্যারিড সোসাইটিতে, মেয়েদের শোনেন, ক্ষেত্রে। আমাদের সোসাইটিতে এটা অনেকটাই গ্যারান্টেড হ্যাঁ। যে একটা মেয়ে সাকসেসফুল হওয়া মানে হলো তার পিছনে তার বাবার হাজবেন্ড ছিল, আর একটা মেয়ে মানে একটা ছেলে সাকসেসফুল হওয়া মানে হলো সে নিজেই সবকিছু করলো। করারই কথা, ওর হ্যাঁ, করারই সেটাই। ওর তো কথা, করারই এটা কথা, কারণ ও ভাবেই। তো ছেলে। হ্যাঁ, আর ধরেন মা বাবা যদি প্রাউডও হয়, এটা কিন্তু একটা অনেক দূর গিয়ে আমরা নিজেকে প্রুভ করার পর গিয়ে ধরেন যে তারা এটা না, এটা আসলে অনেক হয়। উপরের একটা স্তর, মানে যে সোসাইটিতে বাবা মা তার মেয়েকে নিয়ে অনেক বেশি প্রাউড, এবং এটা নিয়ে আশেপাশে সবাইও প্রাউড। এটার জন্য যে কি পরিমাণে পরীক্ষা একটা মেয়েকে দিতে হয়, সেটা যে মেয়েটা দেয় সেই জানে, যে সে আসলে প্রতিদিন কিভাবে কিভাবে পরীক্ষা দিয়ে সে প্রমাণ করতে পারছে। শুরুতে কিন্তু তার বাবা মাও হয়তো বা তাকে বিশ্বাস করে নাই, বা তার উপরে ইয়াটা ছিল না, তুমি পারবা, ও কি বলবে, ও কি শুনবে, ও তো দেখে ফেলবে। এটা তো আমাদের মেয়েদের কমন, উঠতে বসতে। যে আমি একটা জিনিস অবাক হই যে আমাদের সোসাইটিতে একটা বাবা মা কখনো কিন্তু একটা মেয়েকে এসে আলাদা করে জিজ্ঞাসা করে না যে তুমি কি চাও, তুমি কি পছন্দ করো। জন্মের পর থেকে একটু বড় হওয়ার পরে কিন্তু আমরা একটা জিনিস শুনি, না তুমি এটা করবা, ও কি বলবে, ও আল্লাহ, আমি হ্যাঁ। তাকে যাই কি বলবো, আমি তাকে কিভাবে মুখ দেখাবো, তুমি এটা করতে পারো না এই ফ্যামিলিতে হয়ে। কিন্তু মেয়েটা যে একটা আলাদা ব্যক্তি সত্তা, তার যে আলাদা একটা চয়েস আছে, তার যে একটা ইচ্ছা অনিচ্ছা আছে, সেটা কিন্তু নাই আমাদের সোসাইটিতে। এবং অনেক মেয়ে দেখা যাবে যে আমি আমার এরকম অনেক ক্লায়েন্ট পাই, তারা হয়তো বা লাইফে যেটা হইতে চায় বা হইতে চাইছিল, তাদের বয়সের হয়তো বা 50টা বছর পার হয়ে গেছে, সে এখনো কাউকে বলতেই পারে নাই। ভুলেই যায় মনে কি চাইছে। হ্যাঁ, একটা সময় পরে মেয়েরা ভুলে যায় ভুলে সে যায়। সে একটা আলাদা ব্যক্তি সত্তা। হ্যাঁ, মানে আর আরেকটাও যে জন্মের সাথে সাথে ওই যে বললাম যে একটা ছেলে সন্তানের সাথে সাথে অনেক স্বপ্ন জন্ম হয়, কিন্তু আমরা যে 70% এখনো 2024, কিন্তু একটা মেয়ে বাচ্চার জন্মের সাথে সাথে আমার মনে হয় না যে মা বাবার কোনো স্বপ্ন, মানে হ্যাঁ ওরা অবশ্যই বাচ্চাটাকে স্বপ্ন জন্ম হয় না, আসে না যে ওকে একটা আমি ব্যাপার কি জানেন, মজার ইঞ্জিনিয়ার ব্যাপার, পাইলট ধরেন বানাবো, আমরা ভালো তো- স্কুলে পড়াবো। আমরা তো ড্রিম নিয়ে কথা বলছি। আপনি যদি হ্যাঁ। আমাদের একটু ডাউন সোসাইটির দিকে যান, ওদের ওইখানে দেখলে কিন্তু আপনি আরো বেশি অবাক হবেন। ওরা কিন্তু একটা মেয়ে জন্মানোর সাথে সাথে ওরা কিন্তু একটা লাইবিলিটি জন্ম দেয়। এবং আপনি কিন্তু এটা দেখবেন, ওদের চোখে মুখে দুশ্চিন্তা দেখলেই দেখবেন, ওরা মেয়ে জন্ম দেয় মানে ওরা বিশ্বাস করে যে ওরা একটা বিশাল বড় লাইবিলিটি জন্ম দিল। কিন্তু এই মেয়েটা যে তার শক্তি হতে পারে, একটা ছেলে কিন্তু তারা স্ট্রেংথ হিসেবে নেয়। একটা ছেলে, একটা ড্রিম, একটা স্ট্রেংথ। একটা মেয়ে মানে হলো লস অফ প্রেশার এবং লাইবিলিটিস। সো এই জিনিসটা আমি জানি না আসলে, হয়তো বা আমি আমার লাইফ টাইমে বা আমি বেঁচে থাকা অবস্থায় দেখে যাব কিনা, বাট আমরা যারা মিলেনিয়ান ছিলাম, আমাদের ছোটবেলার সাথে 90-র দশকে আমরা যারা, তাদের সাথে এখন কিন্তু সোসাইটিটা কিছুটা চেঞ্জ, বাট যতটা চেঞ্জ হওয়ার দরকার ছিল, মানে যেভাবে আমাদের দেশ গ্রো করলো বা যেভাবে আমাদের ইকোনমি গ্রো করলো, আমাদের তথ্য প্রযুক্তি গ্রো করলো, সেভাবে কিন্তু মেয়েদের ভাগ্য গ্রো করলো না, মেয়েদের অবস্থান কিন্তু ওভাবে চেঞ্জ হলো না। হ্যাঁ, এটা ঠিক, আপনি বলতে পারেন, বা আমাদের ভিউয়ার্স যারা আছে, আমাদের যারা দেখছে শুনছে, তারা বলতে পারে তাহলে সোসাইটির এত বড় বড় জায়গায় মেয়েরা কিভাবে গেল, আমাদের সোসাইটির এত বড় বড় পদগুলো, এত বড় বড় চেয়ারগুলো মেয়েরা কিভাবে লিড করছে। যদি এরকম হয় যে ওরকম সোসাইটিতে ওই জায়গায় লিড করা বা ওই জায়গায় যাওয়া, হোল্ড করা এক একটা মেয়েকে নিয়ে এসে দরজা জানলা বন্ধ করে তার কাছ থেকে যদি একদম পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হয়, যে তুমি ওইখানে কিভাবে গেছো, তোমার পিছনে কি কি ছিল, কাকে কাকে তোমার বুঝায় শোনায় প্রুফ করে যেতে হয়েছে, তাহলে সেটা নিয়ে আমার মনে হয় মহাভারত মহাকাব্য সব হয়ে যাবে। সো যেই মেয়েটা সোসাইটির ওই জায়গাটাতে গেছে, সে কিন্তু জানে তার বয়স হতে পারে 30-35, হয়তো বা সে মোটামুটি 70-80 বছরের একটা এক্সপিরিয়েন্স সে করেই ওইখানে গেল, বা তার মাথায় একটা বড় পাহাড় নিয়ে সে ওখানে রওনা হয়েছে। মেয়েটা জানতো না যে মেয়েটা ওখানে যেতে পারবে, কিন্তু মেয়েটার ইনসাইড মাইন্ডে একটা জোর ছিল যে না আমি পারবো, এই কারণে হয়তো বা গেল। কিন্তু আমি আমার আশেপাশে অনেকে দেখেছি যারা জাস্ট একটু হেল্পের কারণে কিন্তু ওই মনের জোরটা একটা সময় পরে ভেঙে ফেলে, মানে ভেঙে যায়, সে আর উঠে দাঁড়াতে পারে না। আরেকটা আমার মনে হয় আপু, যারা একদম মানে টপ লেভেলে যায়, ছেলেরা খুব ন্যাচারালি যায়,
আর ওই মেয়েদেরকে ওই লেভেলে পৌঁছানোর জন্য অনেক বিশাল বড় মিরাকল বা খুব ওলটপালট ঘটনা ঘটা লাগে। আমার যেটা আমি জানি না, আমি কিছু খুবই ইনফর্মালি বলি, আমাদের যে মেইন যে প্রধানমন্ত্রী দুইজন যারা কত বছর ধরে 30-40 বছর ধরে, তো এই মানে দুইজন ওমানই এর জায়গায় ওনার জায়গায় উনি, মানে আপনি যদি আমরা আমাদের ফর্মার প্রাইম মিনিস্টারকে দেখি, ওনার তো এই পজিশনে এসে শি ওয়াজন্ট দ্য ওয়ান টু টেক দ্য থ্রোন। যদি ওই 15th অগস্টের ওই ঘটনাটা না ঘটতো তাহলে এটা হতো না। এটাও কিন্তু একটা মানে অনেক বড় ঘটনার পরেই কিন্তু তার রাস্তাটা তৈরি হয়, অ্যান্ড ইট ওয়াজন্ট ইজি, যেটা আমি বলবো। আবার যদি আপনি আমাদের আরেকজন ফর্মার প্রাইম মিনিস্টারকে দেখেন, ওনারও তো তার হাজবেন্ডের ডেথ হলো, তার ছেলে ছোট ছিল দেখে তার রাস্তাটা ক্রিয়েটেড। যেটা বলতে চাচ্ছেন যে একটা মেয়ের জন্য আসলে ওই জায়গাটা রেডি থাকেন, তার ভাইরা যদি বেঁচে থাকতো, অকারেন্স করতে হয় লাইফে, বিশাল বড় অকারেন্স, যাতা অকারেন্স না, যেটা উলটপালট করার মতো একটা অকারেন্স, একদম বিশাল বড়। ওই সময়টাতে হয়তো বা হাল ধরার কেউ নাই, হ্যাঁ, আর তারও তখন শি হ্যাড টু ফাইট। এবং আমি আপনার সাথে এটাতে কেন এগ্রি করি যে ওই সময়টাতে একটা ছেলের রিপ্লেসমেন্ট যদি আরেকটা ছেলে থাকে তাহলে ওখানে একটা মেয়ে আসার প্রশ্নই ওঠে না। আর যদি রিপ্লেসমেন্ট ধরেন সেকেন্ড থার্ড রিপ্লেসমেন্টও থাকে, তারপরও মানে আমি চিন্তা করি তার কেউ মানে আমি চিন্তা ধরার কেউ নাই, তখন আমরা হয়তো তার নামও, যার আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার, তার হয়তো না, সে একটা হাউস ওয়াইফ হতো, এন্ড পথে যদি ভাইগুলো আজকে থাকতো, আই থিঙ্ক যদি ওইভাবে থাকতো, মানে এটা কিন্তু মানে আল্লাহ তার জন্য একটা রাস্তা। ইভেন ধরেন আমাদের সে ফর্মার আরেকজন যে প্রাইম মিনিস্টার, আরেক অপোজিশনের যারা ছিল, তারও ধরেন তার হাজবেন্ড মরে যাওয়ার পথে হাজবেন্ডের ভাই থাকতো, অনেকগুলো ভাইদের ছেলে থাকতো, তার জন্য রাস্তাটা ইজি হতো না। মানে মেয়েদেরকে কি পরিমাণ স্ট্রং তারা দুইজন। হ্যাঁ, মানে আমি একটা জিনিস বিলিভ করি কি জানেন, আমাদের সোসাইটিতে যে মেয়েটাই একটা ল্যান্ডমার্কিং জায়গায় গেছে, ইট ওয়াজন্ট ইজি, কেউ সহজভাবে যায় নাই। মানে যে যত যাই বলুক, হ্যাঁ ওর তো রেডি ছিল, ওর বাবার বিজনেস ও সামলাচ্ছে, ওর বাবার এটা ছিল ওইটা ছিল। আপনি জানেন যে এই সময়টাতে এসেও একটা অফিসের হেড অফ মেম্বার বা হেড অফ অথরিটি যখন একটা মেয়ে থাকে, তারা সাবঅর্ডিনেট যে মেল পার্সনরা থাকে তারাও কিন্তু একটা সময় যে বিট্রে করার চেষ্টা করে, বা ওই ফিমেল পার্সনটার ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডার তারা কিন্তু এত সহজে মানতে চায় না। ইভেন তাকেও তার সাবঅর্ডিনেটদের কাছে প্রুভ করতে হয় যে না, আমি তোমাদের জন্য রাইট চয়েস এবং আমি তোমাদের জন্য ভালো। তারপরে যে সবচেয়ে বড় যেটা অবস্টেকল, যে ঠিক আছে আমি রাইট চয়েস হলাম, গ্রো করতে করতে যখন আমার বয়স 25+ হবে তখন তোমাকে বিয়ে করতে হবে। ধরেন আমি, কেউ বিয়ে করবে না, কিন্তু বিয়ে না করলে আবার আরেক কি ফ্যামিলিতে মানে আজব সব। একটা ছেলে 40-এও যদি বিয়ে না করে 50-তেও দেখি 23 বছরের মেয়ে পায়, মেয়েটাকে বিয়ে করতে হবে। ঠিক আছে, বিয়ে করে আমি কাজে ফিরে আসলাম, আচ্ছা এখন তোমাকে প্রেগনেন্ট হতে হবে, আমি প্রেগনেন্টের পরও কাজে ফিরে আসলাম, তখন তো 9 মাস 1 বছর গ্যাপ, ওখানেই তো সবার কাছে ইম্পর্টেন্সটা কমে যায়। এই জায়গায় যেটা হয় এখানে, এই কারণে আমি কিছুক্ষণ আগে বললাম যে মেয়েটার ব্যারিয়ারের কিন্তু কোনো শেষ নাই, এবং মেয়েটার লাইফের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সময় কিন্তু তাকে একটা টাইম ফ্রেম দেওয়া হয়। তুমি 25-এর মধ্যে বিয়ে করবা, 30-এর মধ্যে বাচ্চা কাচ্চা পয়দা করা শেষ করবা, তারপরে তুমি যা করবা, এর আগে কিন্তু কিছু হবে না। আমরা কিছু কমন কোয়েশ্চেন আপনাকে বলি, আর এগুলো একদম পুরো একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার, কারণ এগুলো হচ্ছে কি আমরা লয়ারের সাথে কথা না হলে জানি না। সেটা হচ্ছে ধরেন একটা ছেলে আর একটা মেয়ে একটা সম্পর্কে ছিল, বা ধরেন এটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একটা সম্পর্কে, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কই। সো তখন যদি যেটা প্রায় হয় যে কোনো একটা মেয়েটার কোনো একটা গোপন ছবি বা ভিডিও থাকতেই পারে, হ্যাঁ একটা পার্সোনাল রিলেশনে অনেক কিছুই থাকে। তারপরে ধরেন ওই যে ধরেন স্পেশালি এটা হয় কিন্তু হাজব্যান্ডরা এটা করে না, বিবি বা ছেলেরা, বাচ্চা মেয়েদেরও কিন্তু এটা হয় প্রায় সময়। একদম স্ট্রিক্ট যদি আপনাকে বলি যে এই যেটা হয় যে ভিডিও, মেয়েদের প্রাইভেট ভিডিও, প্রাইভেট ছবি, যেটা তাদের সম্পর্ক থাকা অবস্থা, বিশেষ করে কোনো মেয়ে কাউকে এটা নিয়ে ব্ল্যাকমেইল করা হয়, তুমি এটা তো ভয় ব্ল্যাকমেইলের সব কথা শুনে, তখন কি করা যায় এখানে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমার মেয়ে ভিউয়ার্স যারা আছে তাদের অধিকাংশই এই ভুলটা করে। যখনই দেখা যায় যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা রিলেশন চলছে, সেই রিলেশনে হয়তো বা মেয়েটা ব্রেকআপ করে দিল, মেয়েটা ব্রেকআপে যাওয়ার পরে ছেলেটা অস্ত্র হিসেবে মেয়েটার কিছু গোপন ভিডিও, কিছু প্রাইভেট ছবি বা কিছু প্রাইভেট ভয়েস টেক্সট, হয়তো বা কিছু প্রাইভেট টেক্সটও রেখে দেয়। তো দেখা যায় কন্টিনিউয়াসলি ছেলেটা কোনো না কোনোভাবে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল করে দেওয়া, ছেড়ে দেওয়া, নেটে ছেড়ে দেওয়া, বিভিন্ন রকম থ্রেড দিতে থাকে, ছেড়ে দেয় অনেক সময়। তখন ছেড়ে দেয় যে ছেলেটা, সেটা তো হয়তো বা খুব বেশি আবেগপ্রবণ হয়ে দিয়ে দেয়, সেটারও যেমন রেমিডি আছে, আবার অনেকে আছে ব্ল্যাকমেল করতে থাকে মাসের পর মাস। এবং দেখা যায় যে যেই রিলেশনটা থেকে মেয়েটা বের হয়ে আসছে, সেই রিলেশনটাকে তাকে জোর করে সেই রিলেশনটাকে ধরে রাখার জন্য এই ব্ল্যাকমেলিংটা চলতে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় মেয়েটা অনেকভাবে ট্রমাটাইজড হয়ে যায়, মেয়েটা সুইসাইডের দিকে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যাদের বয়স একটু কম হয় তারা কিন্তু কাউকে কিছু বলতে না পেরে সে সুইসাইডাল হয়ে যায়। সো
সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কিন্তু এখন প্রশাসনে, বিশেষ করে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, যাকে আমরা পুলিশ বলি, সিআইডি বলি, এদের কাছে কিন্তু এটার জন্য আলাদা একটা উইং খুব স্ট্রংলি কাজ করছে। যদি কোনো মেয়ে এরকম কোনো প্রবলেমে পড়ে, সে যদি তার বাবা, ভাই বা ফ্যামিলিতে তার মার হেল্পটা নিয়ে সে যদি থানায় যায়, থানায় গিয়ে যদি সেই কথাগুলো বলতে বিব্রত বোধ করে, তার কিন্তু কোনো মেল পার্সনকে কথাগুলো বলতে হবে না। বাংলাদেশে এখন প্রত্যেকটা থানায় কিন্তু ফিমেল পুলিশ অফিসার রাখা হয়েছে এই কারণে, যে একটা মেয়ে বা একটা কিশোরী তার যে কোনো সিক্রেট প্রবলেম বা যেটা সে কাউকে শেয়ার করতে পারছে না, এরকম প্রবলেম গিয়ে সে একজন ফিমেল পার্সনকেই বলতে পারবে। এবং এটা কিন্তু খুবই তড়িৎ গতিতে ওই ফিমেল পার্সন কিন্তু এটা জিডি হিসেবে বা ডায়েরি হিসেবে নিয়ে এখন টেকনোলজি এত হাই, সে কিন্তু চাইলে একদম রেপিডলি পুরো জিনিসটা সে ওই ছেলেটার কাছ থেকে রিকভারি করতে পারে, ছেলেটাকে স্টপ করাতে পারে। সো আমি বলবো এই ব্যাপারে কোনো রকমের মানে রং ডিসিশনে না গিয়ে বা কোনো রকমের সুইসাইডাল চিন্তাভাবনা না করে অবশ্যই তার সংশ্লিষ্ট থানায় যাওয়া উচিত। থানায় যে ফিমেল পার্সন আছে, সেই ফিমেল পার্সন, ফিমেল অফিসার, আমরা মহিলা অফিসার বলি, তার কাছে গেলে সে কিন্তু পুরো জিনিসটা জাস্ট 2 দিনের মধ্যে কাভার আপ করতে পারে। এবং এটার জন্য যত রকমের টেকনিক্যাল বা প্রযুক্তিগত যে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু বাংলাদেশের মানুষকে, জনগণকে ফ্রি দেওয়া হয় উইদাউট এনি কস্ট। সো এই জিনিসটা আমরা জানি না বলে অনেকে আমরা ভুল করি। সো আমি অবশ্যই বলবো এখানে উচিত তার মার হেল্প নেওয়া বা বাবার হেল্প নেওয়া, হয়তো বা ফ্যামিলির অন্য কোনো মেম্বারের হেল্প নিয়ে অবশ্যই সাথে সাথে পুলিশের সাথে আর যখন আপলোড করে দেয় জিনিসটা, আর যদি আপলোড করে দেয় তাহলে সে সাথে সাথে সে থানায় যাবে, কোর্টে যাবে। এটার জন্য আলাদা ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য আলাদা করে কিন্তু মামলা আছে, কোর্ট আছে। এবং এই কোর্টটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সিনিয়র কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ লেভেলের একটা কোর্ট। সো এই কোর্টগুলো বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে একটা করে ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য আলাদা কোর্ট করা আছে। সেই কোর্টে গিয়ে যদি সে মামলা রুজু করে, তাহলে সেই কোর্ট ডিরেক্টলি একটা ইনিশিয়েটিভ নিয়ে ওই জিনিসগুলো নেট থেকে বা ইন্টারনেট থেকে রিমুভ করার মানে রিমুভ করে ফেলবে সাথে সাথে। ইমিডিয়েট অ্যাকশনটা তাহলে কোথায় গেলে নিবে, থানায় না কোর্ট? যদি এমন হয় যে কেউ আসলে ভাইরালের শিকার হয়ে গেছে, তার জিনিসগুলো আসলে ছড়িয়ে গেছে, আজকে রাত্রে ছাড়লো, আমি সকালেই কার কাছে? হ্যাঁ, আপনি সাথে সাথে থানায় কোর্টে চলে যাবেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যাবেন, ওখানে যে মামলা করবেন। আর যদি এমন হয় আপনাকে কেউ থ্রেট দিচ্ছে, কন্টিনিউয়াসলি আপনাকে থ্রেটিং এর মধ্যে রাখছে, তাহলে আপনি সরাসরি থানায় যাবেন, আপনার সংশ্লিষ্ট থানায়। আচ্ছা, আর এটা হচ্ছে আজকাল কেউ যদি সুইসাইড করে, কেসটা ফর শিওর সুইসাইড, হ্যাঁ, তো সেটা আরেকজনের উপরে দেয় যে ওকে প্রভোক করে বা কি জানি একটা টার্ম। হ্যাঁ, প্রভোকেশনের জন্য আলাদা একটা সেকশন আছে। সেটা হচ্ছে, যেটা হয় যখন একটা সুইসাইডাল মামলা হয়, এটা কিন্তু বোঝা যায়। সুইসাইডাল মামলার কিছু সিমটম থাকে, নর্মাল ন্যাচারাল ডেথের কিছু থাকে, মার্ডারের কিছু থাকে। যখনই পুলিশ খবর পায়, পুলিশ যাওয়ার পরে পুলিশ কিন্তু বিভিন্ন সিমটম দেখে একটা ডিসিশনে যায় শুরুতে, যে এটা কি আসলে সুইসাইড ছিল, নাকি এটা মার্ডার ছিল, নাকি এটা ন্যাচারাল ডেথ ছিল। নর্মালি ন্যাচারাল ডেথে তো আর পুলিশের কোনো ইনভলভমেন্টই থাকে না। বাট যদি এমন হয় যে এটা মার্ডার ছিল, তাহলে পুলিশ সবার আগে কিন্তু সার্চ করে দেখে যে কোনো সুইসাইডাল নোট আছে কিনা, বা যে সুইসাইড করলো তার ডিভাইসগুলো সবার আগে পুলিশ রিকভারি করে। কারণ ডিভাইস রিকভারি করলে ডিভাইসের বিভিন্ন টেক্সটিং, যে বিভিন্ন পার্সোনাল মানুষের সাথে পার্সোনাল কোনো একটা রিলেশনশিপে থাকা, এগুলো দেখে টেক্সট পড়ে, ভয়েস কল নিয়ে। আরেকটা ব্যাপার আমরা কিন্তু অনেকেই জানি না, পুলিশ কিন্তু চাইলে আপনার মোবাইলের এভরিথিং, আপনার ল্যাপটপের এভরিথিং পুলিশ কিন্তু রিকভারি করতে পারে ডিভাইসের মাধ্যমে। সো এই রিকভারিটার পরে যদি পুলিশ দেখে যে না, আসলে তার সুইসাইডটা ন্যাচারাল ছিল না, মানে সে নিজের মেন্টাল প্রবলেমের কারণে সুইসাইডটা করে নাই, সে কারো প্রভোকেশনের মাধ্যমে করেছে, তাহলে কিন্তু পুলিশ সাথে সাথে রাষ্ট্রবাদী হয়ে ওই যার প্রভোকেশনের কোনো সিমটম পাওয়া গেল, তাকে কিন্তু ওই মামলায় আসামি করা যায়। হ্যাঁ, সাথে সাথে। এটা একটা ডিসিশন চয়েস বা মেন্টাল কারণ নিজের না। আরেকটা ব্যাপার কিন্তু আমরা মেডিকেল টার্মে যেটা সাইকিয়াট্রিস্টদের কাছ থেকে আমরা যেটা শুনি, যে সুইসাইড এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কেউ জীবনে একবারই সুইসাইড অ্যাটেম্প করে, একবারই সুইসাইড করে সাকসেসফুল হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু অনেকটা মানুষের, আমি বলবো যে এটা অনেকটা মানুষের ধারাবাহিক চেষ্টা। একটা মানুষ যখন একটা সার্টেন এজে যে সুইসাইড করে, তার প্রিভিয়াস রেকর্ড ঘাটলে কিন্তু দেখা যাবে যে সে একটু বড় হওয়ার পর থেকেই সে রেগে গেলে, সে কোনো কিছুতে রিজেক্টেড হলে, হ্যাঁ, এই টেন্ডেন্সিগুলো কিন্তু তার থাকে। সো এই ক্ষেত্রে যদি এমন হয় যে সে আসলে এরকম টেন্ডেন্সিরই মানুষ ছিল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার সুইসাইডটা প্রুফ করে ফেলা কোনো ব্যাপার না। বাট যদি এমন হয় যে তার প্রিভিয়াস লাইফে এরকম কোনো টেন্ডেন্সি ছিল না, বাট একটা মানুষের সাথে সে খুব
বাজেভাবে ইনভলভ ছিল, মানে মেন্টালি ডিপলি ইনভলভ ছিল, কিন্তু ওই মানুষটার রিজেকশন বা ওই মানুষটার কোনো কিছুতে সে নিতে না পেরে সুইসাইডও করেছে, তাহলে আলটিমেটলি কিন্তু ওই পার্সনটা মানে প্রভোকেশনের আন্ডারে পড়ে যাবে। এবং প্রভোকেশনের কারণে কিন্তু তার একদম মার্ডার কেসের আসামির যেরকম শাস্তি হয় ঠিক সেম শাস্তিটাও কিন্তু তার ক্ষেত্রেও হবে। আচ্ছা আপু, আজকাল ধরেন লাস্ট 3-4 মাসে যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে হঠাৎ করে যদি আমার বাসায় কেউ ফোর্স নিয়ে আসে, যে হঠাৎ আমার বাসায় সার্চ করবে, পুলিশের কাপড় পরা, আমাকে অ্যারেস্ট করবে, কিন্তু কাগজপত্র দেখাচ্ছে না, এমনি যদি বলে বাসা সার্চ করতে, ধরেন সার্চ করতে চায় পুরো বাসা, মানে আমরা কি কাগজ চাবো বা এটাকে অ্যালাউ করবো কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে তো অবশ্যই আপনি শুরুতে অ্যালাউ করবেন না, কারণ আপনার একজন সুনাগরিক হিসেবে আপনার কিছু বেসিক আইন জানা কিন্তু আপনার এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা কিন্তু যারা আইন নিয়ে কাজ করি আমরা একটা জিনিস বারবার বলি যে আপনি কখনোই কোনো ফোরামে কোনো জায়গায় যে আপনি বলতে পারবেন না যে আমি এই আইনটা যে হয়েছিল বাংলাদেশে আমি জানি না। আইন না জানা এটা কোনো এক্সকিউজ না, আপনি এটা কখনোই বলতে পারবেন না। যদি আজকে সকালে সংসদে একটা আইন পাস হয়, আপনি আজকে রাত্রেই বলতে পারবেন না যে আইনটা আমি জানতাম না। মানে আপনি দেশের নাগরিক হিসেবে, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব যে যখনই দেশে একটা আইন পাস হবে ইনস্ট্যান্ট আপনাকে সেটা জানতে হবে। সো সেই ক্ষেত্রে যখন আপনার বাসায় হঠাৎ করে কেউ আসবে, এসে যদি বলে আমি পুলিশের লোক, আমি ডিবির লোক, আমি থানা থেকে এসেছি, বা আমি সার্চ করতে চাই আপনার বাসা, বা আপনি আসেন আমার সাথে, আপনার সাথে কথা বলতে হবে, আপনার শুরুতেই যেটা করতে হবে আপনি সবার আগে তাকে বলবেন যে সে যদি আপনাকে বলে যে আমি অ্যারেস্ট করতে এসেছি, তাহলে সবার আগে তার কাছ থেকে আপনার অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখতে চাইতে হবে, যে আপনি যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন আপনার কোর্টের কোনো অর্ডার আছে কিনা, আপনি আমাকে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখান। সো অ্যারেস্ট ওয়ারেন্টটার কিন্তু একটা ফরম্যাট আছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখন যদি ইন্টারনেটে একটু সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ফরম্যাটগুলো দেখতে পারেন। সো কেউ হাতে বানায় একটা ওয়ারেন্ট নিয়ে চলে আসলো তা কিন্তু হবে না, কারণ পুরো ওয়ারেন্টের কিন্তু একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ওয়ারেন্টটা এরকমই হবে দেখতে। সো এই ওয়ারেন্টটা আপনি দেখতে চাবেন। 2 নাম্বার, আপনি যেটা করবেন আপনার বাসায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যই আসুক না কেন তার কাছ থেকে অবশ্যই আপনি আইডি কার্ডটা চাবেন, যে আপনি যে এসেছেন আমি আপনার আইডি কার্ডটা দেখতে চাই। আপনি সিআইডির লোক হন, আপনি পুলিশের লোক হন, আপনি স্পেশাল ব্রাঞ্চের লোক হন, আপনি যেই হন না কেন, এসবির হন আর যেখানেই হন, আপনার তো অবশ্যই একটা আইডি কার্ড থাকবে। সো আইডি কার্ডটা দেখবেন। তারপরেও যদি আপনার কোনো কারণে খুব ডাউটফুল মনে হয় তাহলে অবশ্যই আপনি যেটা করবেন আপনার সংশ্লিষ্ট থানায় সাথে সাথে আপনি ফোন দিতে পারেন। আর আরেকটা জিনিস আপনারা করবেন, পুলিশের লোক আসুক, এসবির লোক আসুক, তাকে আইডেন্টিফিকেশন নাম্বারটা জিজ্ঞাসা করবেন। বাংলাদেশে যত আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বার আছে তাদের সবার কিন্তু আইডেন্টিফিকেশন নাম্বার আছে। আর এখন যেহেতু আমাদের 999 জরুরি সেবা আছে, সো আপনার খুব বেশি ডাউটফুল মনে হলে আপনার সাথে সাথে কিন্তু 999-এ ফোন দিতে পারেন। 999-এ ফোন দিলে কি ধরে? হ্যাঁ অবভিয়াসলি ধরে। এবং এরকম আমি আমার অনেক ক্লায়েন্টকে না আমার অনেক ক্লায়েন্টকে আমি পেয়েছি যারা 999-এ ভালো হেল্পও পেয়েছে। সো আপনি যদি অনেক ডাউটফুল মনে হয় আপনি অবশ্যই দরজা খুলবেন না, আপনি এন্ট্রি করতে দিবেন না যদি সে আপনাকে কোনো পেপারস দেখাতে না পারে। আপনি 999-এ ফোন দিবেন, ইনস্ট্যান্ট আপনার থানা থেকে লোক চলে আসবে, পুলিশ আসবে, দেন আপনি তাদেরকে এন্ট্রি করতে দিতে পারেন। আর অবশ্যই আপনার বাসা আপনি যে কাউকে সার্চ করতে দিবেন না সার্চ ওয়ারেন্ট ছাড়া। যে আপনার বাসা, আপনার অফিস, আপনার কমন প্রিমিসেস সার্চ করতে আসবে তার কাছে কিন্তু অবশ্যই একটা সার্চ ওয়ারেন্ট থাকতে হবে। আচ্ছা, আর এই যে আজকাল যে এরকম কতগুলো মামলা দেয়, ধরেন যে 174 জনের এগেনস্ট একটা মার্ডার কেসের মামলা, ধরেন ওখানে আমি হচ্ছে কি 85 নম্বর আসামি, এমন একটা এরিয়াতে মার্ডার যে এরিয়া আমি যাই নাই, ওইটা কতখানি 14 গোষ্ঠী ওই এরিয়ার আশেপাশে থাকে না, বাট এটা কতখানি স্ট্রং শুনলেই তো ভয় লাগে, এটা কি হয়? আচ্ছা, এটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এটা কিন্তু আমরা এখন না সবসময় আমরা দেখি যে অনেকে মিথ্যা মামলার আসামি হয়, অনেকে মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর ঘুরতে থাকে। আমরা জেলখানাগুলোতে গেলেও আমরা যে আয়নাবাজি মুভিটা দেখেছি এটা তো আর এমনি এমনি হয়নি, এটা তো একটা সত্যতা থেকেই করা। সো আমরা জেলে গেলেও অনেক সময় দেখি যে অনেক মিথ্যা ভুল পার্সোনালিটির মানুষ জেল খাটছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি কখনো এরকম হয়, হঠাৎ করে আপনি একদিন শুনলেন আপনি মানে মার্ডার কেসের মামলার আসামি, অথবা আপনি যে কোনো একটা মামলার আসামি, আপনি তখন ইনস্ট্যান্ট কি করবেন? কারণ তখন তো আপনি প্যানিক হয়ে যাবেন, স্বাভাবিক। হয়তোবা এমন একটা থানায় আপনার নামে মামলা রুজু হয়েছে যে থানায় আসলে আপনি ওই এলাকায় কখনো জানি নেই, বা হয়তোবা ওই সময়টাতে আপনি দেশেই ছিলেন না, হয়তো এরকম কিছু একটা ছিল। তাহলে আপনাকে যেটা করতে হবে, সরাসরি আপনাকে যদি আপনি আসামি একবার হয়েই যান, আপনি সবার আগে চেষ্টা করবেন ওই মামলার ইনফরমেন্টকে, বাদীর সাথে কমিউনিকেশন করে আগে শিওর হওয়ার যে আপনার নামটা বাদী যে দিল বা আপনার নামটা যে প্রেসক্রাইব করলো এটা কোথা থেকে আসলো। যদি এরকম হয় বাদী বলে সরাসরি যে না আমি তো আপনাকে চিনি না, আপনাকে তো আপনি আমার জানার মধ্যে পড়েন না, বা আপনার ব্যাপারে আমার কোনো এলিগেশন নাই, তাহলে আপনাকে যেটা করতে হবে বাদীর কাছ থেকে একটা এভিডেভিট নিতে হবে, নিয়ে আপনার কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে যে ম্যাজিস্ট্রেট কোর্টে বাদীকে সহ নিয়ে গিয়ে ওই যে এভিডেভিটটা প্রডিউস করতে হবে। তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট চাইলেই ইনস্ট্যান্ট আপনাকে ওই মামলা থেকে
অবমুক্ত করে দিতে পারে, মানে রিলিজ করে দিতে পারে। আর যদি এমন হয় যে না আপনি আসলে বাদীকে খুঁজে পাচ্ছেন না বা বাদী আপনাকে কোঅপারেট করছে না, তাহলে অবশ্যই আপনি যেটা করবেন, সবার আগে আপনি হাইকোর্টে যাবেন, আগাম জামিন নেবেন, যেটাকে আমরা এন্টিসিপেটরি বেল বলি। এই এন্টিসিপেটরি বেল দেওয়ার ক্ষমতা পুরো বাংলাদেশে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনেরই আছে। সো হাইকোর্ট ডিভিশন অবশ্যই আপনাকে 6 মাস 6 সপ্তাহ বা 8 সপ্তাহের জন্য এন্টিসিপেটরি বেল দিবে। এই জামিনটা পাওয়ার পর আপনি নিচের কোর্টে যেয়ে আপনি সারেন্ডার করবেন ওই সময়টা শেষ হওয়ার পর। এবং ওই কোর্টে যদি আপনি দেখাতে পারেন যে আপনার বিভিন্ন কিছু সাক্ষী দেখাতে হবে, যে সময় আমি অ্যাব্রোড ছিলাম, এই হলো আমার পাসপোর্টের কপি, বা এই আমার ভিসা, বা আমি এই সময় ওইখানে ছিলাম না, আমি আমার অফিসে ছিলাম, এই হলো আমার অফিসের অ্যাটেন্ডেন্স, বা আমি আমার নিজের প্রিমিসেসে ছিলাম, এই হলো সিসিটিভি ফুটেজ। সো এই জিনিসগুলো ম্যাজিস্ট্রেটকে দেখিয়ে আপনার ওইখান থেকে রিলিফ হতে হবে বা রিলিজ হতে হবে। বাট শুরুতেই যেন আপনি অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয়টা না থাকে, সেটার জন্য একটা আগাম জামিন নিয়ে নিতে হবে। সবাই তো নর্মালি কোর্টে কেস নিয়ে ফার্স্টে যায় না, আগে যায় থানায়। তো অনেক সময় থানার ওসি কেস নিতে চায় না। সো এটার কি হ্যাঁ, সিচুয়েশন? এই বিষয়টা কিন্তু অনেক কমন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে যেই এলাকায়, আমরা সবসময় বলি যে আপনার যে কোনো প্রবলেম আপনি অবশ্যই থানাকে আগে জানাবেন, কারণ থানা হলো আপনার যে কোনো এলাকার সবচেয়ে বড় গার্ডিয়ান। সে সব কিছু শুনবে, আপনাকে প্রোটেকশন করবে। আইন শৃঙ্খল মেইন প্রোটেকশনটা কিন্তু শুরু হয় থানা থেকে। সো যখন আপনি থানায় গেলেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ওই এলাকার যে প্রভাবশালী লোক থাকে তার বিরুদ্ধে, বা খুব দাপটওয়ালা মানুষ যারা থাকে তাদের বিরুদ্ধে কিন্তু শুরুতেই পুলিশ অনেক সময় মামলা নিতে চায় না বা কোনো জিডিও নিতে চায় না। সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন? সেক্ষেত্রে আপনি সরাসরি আগে থানায় যেয়ে চেষ্টা করবেন। কোনো কারণে যদি থানা আপনার জিডিটা না নেয়, কমপ্লেনটা না নেয়, বা আপনার কেস নিতে না চায়, আপনি সরাসরি আপনার এলাকায় যে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করবেন, এবং ওইখানে আপনাকে বলে দিতে হবে যে আমি এতদিন ওই তারিখে এতটার সময় আমি থানায় গিয়েছিলাম, এবং থানায় ওই সময় ওই ডিউটি অফিসার ছিল, সে আমার মামলাটা নিতে অস্বীকৃতি জানানোর কারণে আমি সরাসরি কোর্টে চলে আসলাম। তখন কিন্তু কোর্ট সরাসরি আপনার মামলাটা নিয়ে নিবে। আর কোর্টের মাধ্যমে যে মামলাটা হয় এটাকে কিন্তু আমরা সিআর মামলা বলি, ঠিক আছে? আর থানার মাধ্যমে যে মামলাটা হয় সেটাকে আমরা জিআর মামলা বলি। সো যখনই আমরা মামলার একটা নাম্বার দেখি তখনই আমরা বুঝি যে মামলাটা কি কোর্ট থেকেই হয়েছে সরাসরি, নাকি এটা থানা থেকে হয়ে এসেছে। সো থানায় না গিয়ে ডাইরেক্ট কোর্টে কি মামলা করা যাবে? হ্যাঁ। মানে থানায় জিডিমিডি করা না যাবে না না, না, ডাইরেক্ট আপনি কোর্টে সরাসরি চলে যাবেন একদম কোর্টে। দুইটা ডিফারেন্ট কেস? দুইটা ডিফারেন্ট কেস। দুইটা ডিফারেন্ট? হ্যাঁ, এটা নামটাই ডিফারেন্ট। আচ্ছা, একটা হলো জিআর, একটা সিআর। আচ্ছা, তো স্ট্রং তো নিশ্চয়ই কোর্টেটা। কোর্টেরটা স্ট্রং, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় খুব সিলি সিলি ছোট ছোট ম্যাটারে কিন্তু ডাইরেক্ট কোর্টে কেউ যেতে চায় না। তখন ভাবে আমি থানাতেই যাই, থানায় একটা অভিযোগ দেই। দেখা গেল অভিযোগটা দেওয়ার পরে থানায় যে ডিউটি অফিসার ছিল বা যে ইনভেস্টিগেশন অফিসার ছিল আইও, সেই ইনভেস্টিগেশন করে ঘটনাটা সত্যতা পেল, মানে সে যে কমপ্লেনটা করলো সেটা সত্যতা পাওয়া গেল। তখন কিন্তু ওই আইওই মামলাটাকে জিআর মামলা করে কোর্টে পাঠিয়ে দেয়। সো অনেক সিলি ম্যাটার আছে যে ম্যাটারগুলোতে আসলে সরাসরি অনেক নাগরিকই আছে, সিটিজেন যারা আছে তারা সরাসরি কোর্টে যেতে চায় না, থানায় যায়। সো এই ক্ষেত্রে আমরা কম্পারেটিভলি বলবো না যে জিআর মামলা সিআর মামলার চাইতে সিআর মামলাটাই ভালো। অনেক সময় দেখা যায় খুব সিলি ম্যাটারও জিআর মামলা হিসেবে হয়ে যায়। কেন? কারণ সত্যতা পাওয়া গেল। এরকম আপনি দেখবেন যে থানায় প্রতিদিন 200 300 500 জিডি হয়, এর মধ্যে হয়তো বা 10টা 15টা মামলা কোর্ট পর্যন্ত যায়, আর বাকিগুলো কিন্তু ওইখানেই শেষ হয়ে যায় সত্যতা পাওয়া না গেলে। আচ্ছা আপু, ধরেন সাধারণ মামলা, কেস, কোর্ট, আনফেয়ার, এগুলো চলতেই থাকে সোসাইটিতে। হ্যাঁ, ধরেন এমন আন্ডার প্রিভিলেজ বা এমন কেউ যার ধরেন কোর্টে কেস করার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই বা কিছু নেই, বা তার একটা দরকার, রিলিফ দরকার। হ্যাঁ রিলিফ দরকার, ধরেন তখন তারা কার কাছে যাবে, কি করবে? ও আচ্ছা, এটার ব্যাপারেও আমাদের অনেক মানুষই আসলে জানে না। সবাই ভাবে যে মামলা করতে হলে টাকা লাগে, লয়ারের কাছে টাকা খরচ করতে হয়, কোর্ট মানিও অনেক খরচ। বাট আমাদের যারা আন্ডার প্রিভিলেজ পার্সন আছে, যাদের আসলে মামলা করার সেরকম অর্থনৈতিক ইয়াটা নাই, সাপোর্টটা নাই, তাদের জন্য কিন্তু বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করে, এবং গভর্নমেন্টই কিন্তু আইন ও সালিসি কেন্দ্রের ব্যবস্থা করে দিয়েছে, লিগেল এইডের ব্যবস্থা করে দিয়েছে। আমরা কিন্তু দেখবো যে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, 64টা ডিস্ট্রিক্টে কিন্তু লিগেল এইডের অফিস আছে। লিগেল এইড হলো এই সমস্ত মানুষদেরকে নিয়েই কাজ করে। সে যদি কোনো লয়ার হায়ার করতে না পারে, সে মামলা ফাইল করতে না পারে, লিগেল এইডের অফিসাররাই কিন্তু এই কাজটা করে দেয়। এবং লিগেল এইডের অফিসাররাও কিন্তু কোনো না কোনো লয়াররাই থাকে যারা গভর্নমেন্টের হয়ে কাজটা করে দেয়, এবং গভর্নমেন্ট তাদেরকে ফিস দেয়। আচ্ছা, মানে তাদের যে হেল্প হয় তাহলে। help এই যে গরিব মানুষের জমি দখল করে ফেলে, হ্যাঁ, তারা লিগেল এইড অফিসে গেলেই হবে। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু লিগেল এইড অফিস আছে। লিগেল এইড অফিসে গিয়ে সে কমপ্লেন করতে পারে। আবার মেয়েদেরকে নিয়ে যেমন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি কাজ করে, তারাও কিন্তু টাকা নেয় না।
সো মেয়েরা যদি মনে করে যে না আমি তো ডিপ্রাইভ, আমি আমার বাচ্চা নিয়ে ফাইট করতে চাই, বা আমার হচ্ছে না, আমি আসলে আমার টাকাও নাই, আমি কার কাছে যাব। সো বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি যারা আছে ওরা আমরা যেটাকে বলি, ওরাও কিন্তু একদম উইদাউট এনি পেমেন্ট, ওরাও কিন্তু ফ্রিতে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে কাজ করে, মেয়ে এবং শিশুদেরকে নিয়ে কাজ করে। সো বাংলাদেশে এরকম অনেকগুলো এনজিও আছে যারা বিদেশি অর্থায়নে চলে, বাট তারা মানে জনগণকে তাদের নিজেদের মতো করে লিগ্যাল সাপোর্টটা দিয়ে যাচ্ছে, বাট আমাদের অনেকেই জানে না সেটা। আচ্ছা আপু, পেপারের যে প্রমাণ, ধরেন দুইটা মানুষের মধ্যে যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট হয় যে তুমি আমাকে টাকা দিলাম, আমি তোমাকে টাকা দিলাম, স্ট্যাম্প পেপারে যদি রিটেন কিছু না থাকে তাহলে তো এটা কোনোদিন কোর্টে কেসে কোনো রেজাল্ট আসবে না। না, এটা নিয়ে আসলে কোথাও দাঁড়ানোই যায় না, কিছুই না। হ্যাঁ মানে যদি এমন হয় যে আপনি কাউকে মানে কাউকে তার প্রতি আপনি গ্রেটফুল বা তাকে আপনি হেল্প করতে চান, আপনি তাকে টাকাটা পার্সোনালি দিলেন, কোনো এগ্রিমেন্ট করলেন না বা কোনো সাক্ষী টাক্ষী রাখলেন না, বা আপনি হয়তো বা কোনো তার কাছ থেকে সিকিউরিটি হিসেবেও কিছু রাখলেন না। অনেকেই কিন্তু আছে যে কাউকে পার্সোনালি হেল্প করার সময়ও একটা এগ্রিমেন্ট করে রাখে, সিকিউরিটি হিসেবে একটা চেক রেখে দেয়। সো এগুলো থাকলে আপনি কিন্তু আইনের সব রকমের হেল্প পাবেন। কিন্তু যদি এমন হয় যে আপনি একদম হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দিলেন, সেটার ক্ষেত্রে সে যদি না দেয় বা সে যদি ঘোরাতে থাকে, সে যদি আপনার অস্বীকার করে, তাহলে ওই ক্ষেত্রে আসলে কিছু রিলিফ পাওয়া যায় মানে পেপারে না থাকলে লাভ নেই। ধরুন না, আমি কারোর paper কাছে যদি importance। বিজনেসে ইনভেস্ট করি এবং তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, সে আমাকে রিটার্নে সুন্দর দিচ্ছে, বাট হুট করে সে মারা গেল, তো আমার তো সবই গেল, সবই গেল, এটা আপনি প্রমাণিত করতে পারবেন না, কিছুই থাকে না। তার ওয়ারিসদের কাছে তো আপনি যে বলতে পারবেন না, আনলেস সে কাউকে বলে যায়, আর বলে গেলেও বা সাক্ষী কয়জন স্বীকার স্বীকার করবে। করবে। অনেকে আছে খুব কম মানুষ যে বলবে যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ এই দায়টা রেখে গেল, আমরা নিলাম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আবার একটু ফ্যামিলি কোর্টে ফিরে যাই। সেটা হচ্ছে যে আপনি নিজে আপনার একটা রিলে দেখেছিলাম, ওইটা যদি এখানে শর্টকাটে এক্সপ্লেন করতেন যে ওই যে হাজব্যান্ড যদি মারা যায়, হাজব্যান্ডের অনেক প্রপার্টি, সে ওয়াইফের নামে, সাডেন ডেথ, ওয়াইফের নামে কিছু রেখে যায়নি, তাদের কোনো সন্তান নেই, সো তখন এটা কিভাবে কি হবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলি যে আমাদের হাজব্যান্ড ওয়াইফ মানে হাজব্যান্ডের প্রপার্টিটা কিন্তু ওয়াইফের ক্ষেত্রে ভাগ হয়, এখানে অনেকগুলো ভাগ আছে। যদি হাজব্যান্ড ওয়াইফের মাঝে কোনো সন্তান থাকে তাদের, তাহলে ওয়াইফ কিন্তু 8 ভাগের 1 ভাগ প্রপার্টি পায় হাজব্যান্ডের। আর যদি তাদের কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে সে 4 ভাগের 1 ভাগ পায়। এখন কথা থাকতে পারে যে যদি এমন হয় যে আমার হাজব্যান্ডের সাথে আমার সংসারে কোনো বাচ্চা নাই, বাট হয়তো বা আমার হাজব্যান্ডের আগে একটা সংসার ছিল, সেখানে তাদের বাচ্চা ছিল, তার মানে আমি ওই বাচ্চাদের স্টেপ মাদার, বাট আমি তাদের ডিরেক্ট ন্যাচারাল মাদার না, তাহলে এই ক্ষেত্রে প্রপার্টিটা কি হবে? এই ক্ষেত্রেও কিন্তু সে মানে আমাদের ইসলাম ধর্মে, আমাদের শরিয়া আইনে কিন্তু স্টেপ মাদার বলতে কিছু নাই, স্টেপ সান, স্টেপ ডটার বলতে কিছু নাই। মানে তার বাবা আরেকজনকে বিয়ে করা মানে কিন্তু মা। সো সেই ক্ষেত্রে যদি তার হাজব্যান্ডের আগের ঘরের ছেলে মেয়েও থাকে, তাহলে কিন্তু সে তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে প্রপার্টির 8 ভাগের 1 ভাগই পাবে। 4 ভাগের 1 ভাগ সে ক্লেম করতে পারবে না যে আমার তো বায়োলজিক্যাল আমার নাই, চিলড্রেন নাই, বা আমি তো তার সাথে কোনো সন্তান জন্ম দিই নেই, তাহলে আমি কেন 8 ভাগের 1 ভাগ পাবো? আমার তো নিয়ম অনুসারে 4 ভাগের 1 ভাগ পাওয়ার কথা। সো সে কিন্তু ওই তার স্টেপ জন্য মানে চিলড্রেন্সদের জন্য কিন্তু সে 8 ভাগের 1 ভাগই পাবে। এটা একটা গেল। আর দ্বিতীয় যদি এমন হয় যে না, তাদের হাজব্যান্ড ওয়াইফের একদমই নিউলি ম্যারেড, তাদের একটা সার্টেন সময় পার হওয়ার আগেই তার হাজব্যান্ড মারা গেল, সেই ক্ষেত্রে কিন্তু তার ওয়াইফ অবশ্যই তার হাজব্যান্ডের প্রপার্টির 4 ভাগের 1 ভাগ সে ক্লেম করতে পারবে। এবং কোনো কারণে যদি তার শ্বশুরবাড়ির মানুষজন এই প্রপার্টিটা দিতে না চায়, অস্বীকৃতি জানায়, তাহলে কিন্তু সে কোর্টে যেয়ে পার্টিশন স্যুটও ফাইল করতে পারবে এই প্রপার্টিটার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে আপু, এই যে বলেন শারিয়া ল আর নর্মাল ল তো আমাদের সেমই, আর ছেলেদের দেখলাম যে সব কিছু বাদ দিবে, কিন্তু এই যে ছেলে সন্তান ভাগাভাগি 4টা বিয়ে, 2টা নিয়ে সব থেকে বেশি ওদের মাথা ব্যথা অনেক এইটাই। আচ্ছা ধরেন, বাট ইসলামে তো বলা আছে একটা ছেলে সেকেন্ড বা থার্ড বিয়েগুলো করতে পারবে ফার্স্ট ওয়াইফের পারমিশন, কিন্তু আমাদের দেশে যেটা হয় যে পারমিশন তো দূরের কথা, তার অজান্তে করে। সো এখন যদি তার অজান্তে বিয়েগুলো করে, তাহলে কি বিয়েগুলো ভ্যালিড হলো? মেয়েটা পারমিশন কি ম্যাটার না? এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমি জানি না এটা আমি একদম স্ট্রেট ওয়েতে যেটা লিগেলি আমাদেরকে সাপোর্ট করে আমি সেটাই বলবো, হয়তো এটা আমাদের অনেক মেয়েদের বিপক্ষেই যাবে, বাট এটা আমাকে বলতে হবে। সেটা হচ্ছে আমাদের আইনে বলা আছে যে যদি কোনো ছেলে সেকেন্ড বিয়ে করে, তাহলে অবশ্যই তার লিখিতভাবে এবং চেয়ারম্যানের মাধ্যমে তার ওয়াইফের কাছ থেকে লিখিত পারমিশন নিতে হবে, নিয়ে তার বিয়েটা করতে হবে, এবং ইটস আ প্রসেস, এই প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। বাট এটা কেউই আমাদের সোসাইটিতে করে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার বড় ওয়াইফ জানেই না যে তার হাজব্যান্ড আরেকটা বিয়ে করেছে, ওইখানে বাচ্চা কাচ্চা হয়েছে। সো এই ক্ষেত্রে অনেক সময়
সময় অ্যাগ্রিভড হয়ে বড় ওয়াইফ জানার পরে, মানে ফার্স্ট ওয়াইফ জানার পরে সে কোর্টে মামলা করে, সবই করে, কিন্তু আলটিমেটলি এই মামলাগুলো কোনো আলোর মুখ দেখে না। কারণ একটা সময় যাওয়ার পর হাজব্যান্ড কোনো না কোনোভাবে তার ওয়াইফকে, ফার্স্ট ওয়াইফকেও সে কনভিন্স করে ফেলে যে ঠিক আছে আমি ছোট বউকে ছেড়ে দিচ্ছি, অথবা তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, অথবা আমি দুজনকেই মেনটেন করছি, দুজনের সব কিছু আমি প্রপারলি দেখব। সো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই কিন্তু, অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে হাজব্যান্ডরা একটা সার্টেন টাইম পরে ওয়াইফকে আসলে কনভিন্স করে ফেলে। তো সেই ক্ষেত্রে হয়তোবা দুইটা ওয়াইফই তার থাকে, অথবা একটা ওয়াইফকে সে ডিভোর্স দিয়ে দেয়, হয়তোবা পরে তাকে যাকে বিয়ে করলো তাকে ডিভোর্স দিয়ে দেয়। এটা একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও যেটা আমরা দেখি, যেটা আসলে যে একটা ছেলে যদি তার ওয়াইফকে না জানিয়ে সে যদি আরেকটা বিয়ে করে, তার বিয়েটা কিন্তু অবৈধ হয় না, তার বিয়েটা কিন্তু বৈধ থাকে। কারণ আমাদের যেহেতু একই পুরুষের একাধিক বিয়ে করার একটা মানে ইনডিরেক্ট পারমিশন যেহেতু কোনো না কোনোভাবে মৌন সম্মতি দেওয়া আছে, সো এই কারণে কিন্তু ছেলের বিয়েটা কোনোভাবেই ইলিগেল হয় না, এবং সে পরে যাকে বিয়ে করে তার বিয়েটাও কিন্তু ইলিগেল হয় না মেয়েটার ক্ষেত্রেও। কিন্তু যদি আমাদের সোসাইটিতে একটা মেয়ে এটা করে, সেটা কিন্তু 100% নাল অ্যান্ড ভয়েড একটা বিয়ে। ইভেন একটা মেয়ে যদি তার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার পরে 90 দিন পার হওয়ার না, ঠিকমতো না পার হয়, ইদ্যৎকালীন টাইমটা পার না হয়, তাহলে একটা মেয়ে বিয়ে করলে কিন্তু সেই মেয়ে ডিভোর্সের পরেও ওই বিয়েটাই ইলিগেল হয়ে যায়। 90 দিন যাওয়াটাই ইটস আ ম্যান্ডেটরি, এটা যেতেই হবে। সো এই 90 দিন পার হওয়ার পরেই কিন্তু একটা মেয়ে রিলিফ হয় এবং একটা মেয়ে আবার বিয়ে করতে পারে। আর না হলে সেক্ষেত্রে যদি তার আগের হাজব্যান্ড আবার ক্লেম করে, তাহলে কিন্তু সে এটা প্রুফ করতে পারবে যে মেয়েটার পরের বিয়েটা ইলিগেল ছিল। মেয়েটা স্যামলটেনিয়াস ভাবে দুইটা বিয়ে তো লাইফে শুনিও নাই, দেখি না, এটা হয়ও না। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা যেটা করে, ভুল করে ফেলে একটা, দেখা যায় যে সে যদি তার হাজব্যান্ডের সাথে থাকা অবস্থায় আরেকটা রিলেশনে থাকে বা কিছু থাকে, তখন সে হুড়াহুড়ি করে অনেক সময় ডিভোর্সটা দিয়ে সে 90 দিন পার হওয়ার আগে একটা বিয়ে করে ফেলে। সো কোনোভাবেই 90 দিন পার হওয়ার আগে বিয়েটা করা যাবে না। 90 দিন পার হওয়ার পরে বিয়ে করলে অবশ্যই এটা একটা লিগ্যাল বিয়ে হবে। আচ্ছা, তার মানে যে এই যে মেয়েদের পারমিশনটা রিটার্নই নিতে হয়, নিয়ম সেটা। হ্যাঁ, এবং শুধুমাত্র মেয়ের কাছ থেকে কিন্তু পার্সোনালি পারমিশন নিলে হবে না। হাজবেন্ড একটা ইমোশনাল মোমেন্টে এসে নিজের দরজা জানলা সব বন্ধ করে রুমের মধ্যে বললো, ওইটাও হবে না। এটা একটা সালিশি বোর্ড, কাউন্সিলের মাধ্যমে, মানে আমি সিস্টেমটা একটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে অবশ্যই তার হাজবেন্ডকে একটা সালিশি বোর্ডে চেয়ারম্যান বরাবর একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমি এই 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 কারণে আমি আমার লাইফে আরেকজনকে বিয়ে করতে চাই বা আমি সেকেন্ড বিয়ের দিকে যেতে চাই। তখন চেয়ারম্যান তার হাজব্যান্ডকে ডাকবে এবং ওয়াইফকে ডাকবে, দুইজনকে ডেকে মানে চেয়ারম্যান এটা প্রপারলি কথা বলার চেষ্টা করবে। যখন কথা বলা শেষ হবে তখন চেয়ারম্যান একটা ডিসিশনে উপনীত হবে এবং সে কিন্তু তার একটা নির্দিষ্ট ফর্মে সেই ইয়াটা দিবে, পারমিশনটা দিবে, যে জিনিসটা আসলে আইনই রয়ে গেছে। সেটার মুখ তো এত কিছু থাকার পরেও এগুলো অতটাই স্ট্রং ল, যতটা স্ট্রং ল সেকেন্ড বিয়ে করতে পারবে, কিন্তু এটার কখনো অ্যাপ্লিকেশনই হয় না। হ্যাঁ, হাজবেন্ডরা সবসময় যেটা করে হাইড করে তারপরে যখন আলটিমেটলি সব বের হয়ে আসে, তারা এত বেশি নিজেদের ব্যাপারে কনফিডেন্স থাকে যে আমরা এটা ম্যানেজ করে ফেলতে পারবো, আর সে পারে, এটা ম্যানেজ হয়ে যায়। আলটিমেটলি ওইটাই হয় যেটা তারা চায়, ম্যানেজ হয়ে যায়। এই তো এখানেও তো এখানে একটা অনেক বড় ডিসক্রিমিনেশন হলো না। এবং আমি আমার অনেক ক্লায়েন্টদের ক্ষেত্রে এটা দেখেছি যে হাজবেন্ড পুরো ডিভোর্সটা, মানে তার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স দিয়ে পুরো ডিভোর্সটা সে হাইড করে গোপন রেখে সে আরেকটা বিয়ে করে ফেললো। যখন ফার্স্ট ওয়াইফ জানলো যে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তখন একই টাইমে সে রিভিল করলো যে তার হাজবেন্ড আবার একটা বিয়েও করে ফেলেছে। সো সে যে তখনও যে কোর্টে মামলা করবে তার জায়গাটাই তো তখন আর থাকে না, কারণ সে অলরেডি ডিভোর্সড। তখন সে কোর্টে যে বলতেও পারে না যে আমি ওই ভদ্রলোকের ওয়াইফ, সো সে আরেকটা বিয়ে কেন করছে আমি মামলা করব, কারণ তখন তো সে তার ওয়াইফের অধিকারটাই হারিয়ে ফেলে। সো বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এটাও করে যে ফার্স্ট ওয়াইফকে রেখে বিয়ে করে লুকায়ে, না হলে ফার্স্ট ওয়াইফের ডিভোর্সটা লুকায়ে রেখে তারপরে বিয়ে করে, মানে এদিকে ডিভোর্সও হয়ে যায়, এদিকে আরেকটা বিয়েও হয়ে যায়। আচ্ছা, আর এখানেও যেমন ধরেন আরেকটা, সেদিনই আমি মনে কোথায় দেখলাম যে ডিভোর্সের ক্ষেত্রে হাজবেন্ড যদি 3 বার মুখ দিয়ে তালাক বলে আর যদি একটা উইটনেস থাকে জাস্ট মুখ দিয়ে হয়ে যায়, কিন্তু মেয়েদের বেলায় তো অ্যাবসলিউটলি নট। না, মেয়েদের ক্ষেত্রে অবশ্যই অ্যাডাল্ট দুজন রাখতে হয়, অনেক লেখালেখি ব্যাপার আছে, অনেক ছেলেরা বললেই। হ্যাঁ, আবার এখানে আরেকটা ব্যাপারও আছে, আমাদের কাবিনের কিন্তু একটা ব্যাপার আছে। কাবিনে 18 নম্বর কলাম নামে কিন্তু একটা কলাম আছে, যে কলামে, এটা খুবই অদ্ভুত হাস্যকর একটা ব্যাপার, এটা অনেকেই মানে না, অনেকে এখনো বলতে চায় যে বাংলাদেশে নতুন করে, আগে কিন্তু একটা সার্টেন সময়ের আগ পর্যন্ত কিন্তু এই 18 নম্বর কলামটা ছিলই না, মানে আপনার কাবিনের ওই ফর্মেই ছিল না, মানে শুধুমাত্র হাজবেন্ডই তার ওয়াইফকে ডিভোর্স দিতে পারবে,
ওয়াইফ হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারবে না। এটা কি ইসলামে নাকি আমাদের দেশের আইনে? মানে এটা হাজবেন্ডকে ওয়াইফ ডিভোর্স দিতে পারবে, মানে হাজবেন্ড ওয়াইফকে ডিভোর্স দিতে পারবে, ওয়াইফ কোনোভাবেই হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারবে না। মানে এই অধিকারটাই ওয়াইফদের ছিল না। বাট এই আইনটা যখন এই পুরো ফর্মটাকে চেঞ্জ করে এখানে 18 নম্বর একটা কলাম ঢুকানো হয়েছে, যেখানে বিয়ের দিনই কাজী সাহেব হাজবেন্ডের কাছ থেকে একটা সম্মতি নিয়ে নেয় যে ওয়াইফেরও যদি কোনো প্রবলেম হয়, ওয়াইফেরও যদি কোনো কিছুতে না মিলে, তাহলে সেও ডিভোর্সটা দিতে পারবে। তার মানে দেখেন, এখানে বিয়ের দিন হাজবেন্ড তার ওয়াইফকে এই স্বাধীনতাটা দিচ্ছে যে আমি তোমার সাথে যদি ভুল করি, আমি তোমার সাথে যদি ট্রাস্টওয়ার্দি না থাকি, আমি যদি রিলায়েবল না হই, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারবা। বাট যদি কোনো হাজবেন্ড ওই দিন কাজীকে বলে 18 নম্বর রাখবে, হ্যাঁ আমি অনেকে দেখেছি যে তারা ওইটাও ছেলে পারে, ইটস আপ টু देम। হ্যাঁ, সে যদি বলে না আমি আমার ওয়াইফকে আমাকে ডিভোর্স দেওয়ার কোনো অধিকার দিব না, তখন কাজী সাহেবকে সে না লেখায় দেয়। আমি এরকম অনেক আমি এরকম অনেক কাবিননামা দেখেছি যেখানে হাজবেন্ড ফোর্সফুলি, হাজবেন্ডের ফ্যামিলি মেয়েটাকে হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার অধিকার সারা জীবনের জন্য খর্ব করে দিয়েছে। সো এই অধিকারটাও কিন্তু একটা ছেলেই দেয় তার ওয়াইফকে। ইসলামে তো কিন্তু এখন কথা থাকতে পারে যে যদি এমন হয় যে হাজবেন্ড আসলে 18 নম্বর কলামে তাকে ডিভোর্স দেওয়ার অধিকারটাই দিল না, কিন্তু হাজবেন্ড খুবই ভায়োলেন্ট, সে খুবই খারাপ, তার সাথে কোনোভাবে সংসার করা যাচ্ছে না, তাহলে মেয়েটা কিভাবে ডিভোর্স দিবে? সেক্ষেত্রে মেয়েটাকে কোর্টের পারমিশন নিতে হবে আগে, সব সাক্ষী প্রমাণ দেখিয়ে কোর্টকে, ফ্যামিলি কোর্টে যে মামলা ফাইল করতে হবে, ডিভোর্সের মামলা ফাইল করতে হবে। সে কাজীর মাধ্যমে তাহলে আর ডিভোর্স দিতে পারবে না, তাকে ফ্যামিলি কোর্টে যে ডিভোর্স দেওয়ার একটা মামলা ফাইল করে হাজবেন্ডকে কোর্টে নিয়ে এসে প্লাস তার সব সাক্ষী দেখায় প্রমাণ করতে হবে এই ছেলে ভালো না, সংসার করা যাচ্ছে না, দেন কোর্ট ডিসিশন দিবে ডিভোর্স দাও, দেন সে ডিভোর্স দিতে পারবে। সো এটা আর একটা ডিসক্রিমিনেশন অনেক বড়। আচ্ছা, আর ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কড়া কেস আছে? হ্যাঁ, এখন কিন্তু আমরা দেখেছি যে 2000 পর থেকে 2013 সালে আমাদের কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য পারিবারিক সহিংসতা আইন নামে একটা নতুন আইন হয়েছে। আগে যে কোনোভাবে একটা মেয়ে যদি ভায়োলেন্সের শিকার হতো বা কোনোভাবে কোনো ঝামেলায় পড়তো, তার কিন্তু 2-3টা আইন ছাড়া কোনো আইন ছিল না। হয়তোবা তাকে নারী ও শিশু নির্যাতন দমনে মামলা করতে হতো, অথবা তাকে যৌতুকের মামলা করতে হতো। দেখা যায় এই ক্ষেত্রে অনেক মেয়েদেরকে বাধ্য হয়ে মিথ্যা মামলা করতে হতো। দেখা যায় যে তার হাজবেন্ড বা হাজবেন্ডের ফ্যামিলি তাকে যৌতুকের প্রেশার দেয় নাই, বাট তার কোনো আইন নাই, সে মামলা করতে পারতেছে না, তখন তার লয়ার তাকে বুদ্ধি দিত যে আপনি একটা যৌতুকের মামলাই করে ফেলেন, অ্যাটলিস্ট তাকে একটা শাস্তি দেন। সো এই কথাগুলো চিন্তা করে কিন্তু নতুন করে এই আইনটা করা হয়েছে, পারিবারিক সহিংসতা আইন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার নট নেসেসারি যে আপনার হাজবেন্ড আপনাকে মারতে হবে, আপনার হাজবেন্ড আপনাকে যৌতুকের জন্য টর্চার করতে হবে। এই আইনের আন্ডারে নট নেসেসারি যে এই ক্ষেত্রে আপনার হাজবেন্ডই আপনাকে মানে প্রেশারাইজড করতে হবে বা ভায়োলেন্সের শিকার আপনাকে করতে হবে। পারিবারিক সহিংসতা আইনে কিন্তু একই ছাদের নিচে আপনি যাদের যাদের সাথে থাকেন তাদের সবার বিরুদ্ধেই মামলা হয়। আচ্ছা, সো আপনি ইন লজের যে কোনো কেউ যদি আপনাকে মেন্টালি ডিস্টার্ব করে, আপনাকে কোনো না কোনোভাবে ডিস্টারবেন্সের শিকার করে বা ভায়োলেন্সের শিকার করে, আপনি তাদের নামেও মামলা করতে পারবেন। আচ্ছা, বেশি ফেমিনিস্ট হয়ে যাচ্ছি তো আমরা, তাই আমি জিজ্ঞেস করি, যদি কোনো ছেলে ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা করে তখন মেয়েটা ছেলেটাকে পিটায়, এটা পারবে? হ্যাঁ, এটা যেটা ছিল এই ক্ষেত্রে আমাদের দেশের ছেলেদের আসলে অনেক বেশি ক্ষোভ, দুঃখ, কষ্ট অনেক কিছু ছিল। তারা নিজেদেরকে সবকিছুতে সুপিরিয়র ভেবেও এই একটা জায়গায় এসে তারা নিজেদেরকে খুব মানে লো ফিল করতো বা তারা নিজেদেরকে খুব ডিপ্রাইভ মনে করতো। সেটা হচ্ছে যে আমাদের তো কোনো পুরুষ নির্যাতনের আইন নেই, কিছু হইতে না হইতে তো মেয়েরা যায় আমাদের নামে নারী শিশু নির্যাতনের মামলা, না হলে যৌতুকের মামলা দিয়ে দেয়, তাহলে আমরা কোথায় যাব? মানে যদি ভায়োলেন্সের শিকার হই, সেক্ষেত্রে পারিবারিক সহিংসতা আইন কিন্তু শুধু মেয়েদের জন্য না, এটার আন্ডারে কিন্তু একটা ছেলেও প্রোটেকশন পেতে পারে এবং একটা ছেলে মামলা রুজু করতে পারে। আপনার কাছে কোনো কেস আসছে বা দেখছেন আশেপাশে ছেলে? আসলে যেটা হয় কি, আমাদের সোসাইটিতে কিন্তু ছেলেরা অনেকভাবে ভায়োলেন্সের শিকার হয়। ভায়োলেন্সের শিকার মানে হলো, মানে আমি এটা বলবো মেন্টাল টর্চারের শিকার হয়, যে টর্চারটা সে লজ্জায় মেল ইগোর কারণে সে তার বাবা মাকে ফিজিক্যাল, ধরেন একটা মেয়ে একটা ছেলেকে লাঠি দিয়ে পিটালো। হ্যাঁ, এটাও হয়, এরকম আমি অনেক পেয়েছি যে ওয়াইফ এত ক্র্যাক, মানে মেন্টালি এত বেশি উল্টাপাল্টা যে কিছু হইতে না হইতে হাজব্যান্ডকে মারে, খামছি করে, ছিলে ফেলে, মাথায় বাড়ি মারে, এই করে সে করে। সেই ক্ষেত্রে আমাদের ছেলেরা কিন্তু বেসিক্যালি মেল ইগোর প্রবলেমের কারণে তারা আগাতে পারে না। বাট আমি বলবো যে আমাদের এখানে এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে ছেলেরা আছে তারাও কিন্তু চাইলে 999 ফোন দিতে পারে, এবং 999 কিন্তু এসে তাকেও রেস্কিউ করবে। কেন জানি মনে ভিতরে অনেক ছেলে আছে, হ্যাঁ, কিন্তু তারা লজ্জায় বলে না আসলে, যে আমার বউ মারছে আমাকে, মাথায় প্লেট ভেঙে ফেলে লাঠি দিয়ে, বা আমার বউ আমাকে বাসা থেকে বের করে দিছে, এরকম হয়। আসলে এটা যে হয় না তা না, কিন্তু ছেলেরা এটা ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা করে অনেক। আমার মনে হয় এই যে নির্যাতন, ছেলেরা যে মনে করে কোনো পুরুষ নির্যাতন নাই, বিকজ বাই ডিফল্ট ফিজিক্যালি তো ছেলেরা স্ট্রং। একটা মেয়ের থাপ্পড়, এটা তো জন্মগতভাবে, একটা হেলদি মেয়ের থাপ্পড়, একটা শুকনো ছেলের থাপ্পড়ও ডিফারেন্স আছে, হাতের জোরই কম। হয়তোবা এটা কোনো নির্যাতন কি? হ্যাঁ, একটা ছেলে হয়তোবা একটা থাপ্পড়
থাপ্পড় দিয়ে একটা মেয়েকে ঘুরায় ফেলে দিল, ওখানে না, মনে হয় মরেও একটা- যায়, আমি শুনছি বাড়ি হ্যাঁ, খায় যে বলে এবার সে তারপর মারা যায়। অ্যাক্সিডেন্টলি তো অনেক কিছু হয়েই হ্যাঁ। যায়, কিন্তু একটা মেয়ে সর্বশক্তি প্রয়োগ করে অতটুকু আগাতে পারবে না, এটা তো জেনেটিক্যালি মানুষ এইভাবে করে বানানো। হুম হুম। আচ্ছা আপু, আপনার ব্যাপারে যদি বলি, জিজ্ঞেস করি, আপনার ক্যারিয়ারের শুরুতে অসুবিধা হয়নি? বিয়ে, বাচ্চা, এই সবকিছু টাইমিং? হ্যাঁ আপু, সবকিছু মিলায় তো আমি বলবো যে আপনি ফার্স্টেই যে কথাটা বলে শুরু করলেন যে মেয়েদের আসলে অবস্ট্রাকলের অভাব নাই। আপনি সোসাইটিতে যেই প্রফেশনে, যেই কেরিয়ারে, যে অবস্থায় থাকেন না কেন, সোসাইটি তো আপনাকে একটা টাইম বেঁধে দিবে যে এতদিনের মধ্যে পড়া শেষ করতে হবে, এতদিনের মধ্যে লাইফ পার্টনার শুধু খুঁজতে হবে। সোসাইটি না, ফ্যামিলিও। সোসাইটি, সব। ফ্যামিলি তো সোসাইটিরই একটা মানে- ছোট মানে না, পার্ট। মানে ছোট না, মানে না ও এটা দিয়ে তো শুরু। Even আপনার আমরা সমাজে নিজেরাও নিজেকে কন্ডিশন করি হ্যাঁ, যে না কন্ডিশন করতে করি হবে। না, আমরা করি না, আমরা মেয়েরা করি না, কিন্তু আমাদেরকে করানো হয়। মানে এত বেশি ছোটবেলা থেকে বলা হয় মনে যে করি না যে করতে এটা হবে। মাথায় আসলে সেট হয়ে যায় না, এর মধ্যে পড়া শেষ করতে হবে, এর মধ্যে বিয়ে করতে হবে, এর মধ্যে বাচ্চা নিতে হবে। এবং মজার ব্যাপার কি জানেন, একটা ছেলের চাকরির বয়স যত, একটা মেয়ের চাকরির বয়সও কিন্তু তত। একটা ছেলের স্কুলে ভর্তি হওয়ার বয়স যত, একটা মেয়েরও ক্ষেত্র কিন্তু। এইখানে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন নাই। শুধু ডিসক্রিমিনেশনটা হলো তুমি বাচ্চা জন্ম দাও, তুমি বাচ্চা সামলাও এবং তুমি ক্যারিয়ারও ভালো করো। সো এই জায়গাটাতে আমি বলবো যে আপু, বাংলাদেশের আমার মনে হয় প্রত্যেকটা ক্যারিয়ারের মানুষই একই রকম, মেয়েরা একই রকমের অবস্ট্রাগলটা ফেস করে। আর আমরা যারা একটু আসলে বলতে গেলে লয়ার বলতে কিন্তু আমাদের চোখে সবার আগে কিন্তু একটা মেল পার্সনই আসে। এখনো যখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন যে কোট গাউন পরে একটা লোক দৌড়াচ্ছে, এটা কিন্তু একটা লোকই দৌড়াচ্ছে, একটা মেয়ে দৌড়াচ্ছে না বা একটা মহিলা দৌড়াচ্ছে না। বা আপনি যখন চিন্তা করবেন মেজিস্ট্রেট করে যে হাজিরা দিব, লয়ারের কাছে যাব, একটা মেল লয়ারই আপনার চিন্তায় আসবে, কারণ ওইখানে অনেক মানুষ থাকে, অনেক গ্যাদারিং থাকে। এটা মেয়েরা কেন যাবে বা মেয়েরা Even কেন করবে? জাজের চেয়ারটা যদি চিন্তা করে, আমি ইমাজিনই করতে পারি না। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে চিন্তায় কিন্তু একটা পুরুষ না, জাজ পুরুষ। আছে, যে হ্যাঁ, পুরুষ হ্যাঁ। সমাজ রোলিং করে, হ্যাঁ, পুরুষ আমি বিচার আচার তো করে। এখনো চিন্তা করতে পারছি। হ্যাঁ, ওটা আসে না। সো এই ক্ষেত্রে যখন আপনার কল্পনার জগৎটা, মানে পুরো পরিবার, সমাজ, রাষ্ট্রের কল্পনার জগৎটা যখন একটা ছেলের ক্ষেত্রে আটকায় থাকে, মেল পার্সনের ক্ষেত্রে, ওই জায়গাটাতে যখন আপনি নিজেকে ইনস্টিটিউট করবেন, সাপ্লিমেন্ট করবেন, বসাবেন, ওই ক্ষেত্রে কি পরিমাণে ব্যাগ আপনাকে প্রয়োগ করতে হবে। ইভেন আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপেই, মানে যখন আমার বাবা আমাকে লতে পড়াচ্ছে, আমার ফ্যামিলির অনেক মানুষই বলছে, হ্যাঁ তুমি মেয়েকে কেন লতে পড়াবা, মেয়ে ল পরে কি করবে, কোর্টে যে গ্যাদারিং এর মধ্যে কি করবো, কিভাবে সার্ভাইভ করবে, এটা কি ওদের জায়গা নাকি? মেয়েরা কি করবে, মেয়েরা মাস্টারি করবে, টিচার হবে, এটাই তো ওদের সবচেয়ে সুন্দর পোস্ট, কোনো ঝামেলা নেই। সো এই জায়গায় একটা ধাক্কা ছিল, ল পড়ার সময় একটা ধাক্কা। দেন আমি যখন কোর্টে গেলাম, তখন অনেক সিনিয়ররা বলতো আসছে 7 দিন পরে চলে যাবে, এখানে টিকতে পারবে, মাথা খারাপ, এটা তো সম্ভবই না। আরেকটা হলো আমাদের সিনিয়ররা মেয়েদেরকে রাখতে চায় না অ্যাজ এ জুনিয়র, যেহেতু আমাদের অবশ্যই অবশ্যই অনেকটা লম্বা সময় ধরে জুনিয়রশিপ করতে হয় সিনিয়রের আন্ডারে। সো সিনিয়ররা ভাবে এই মেয়ে তো কয়দিন পরে বিয়ে করে ফেলবে, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হবে, ম্যাটার্নিটি লিভ নিবে, বিয়ের লিভ নিবে, এত কিছুর পরে হয়তো বা মেয়ে আর আসবেই না, কোর্টে আসতেই চাবে না, হয়তো বা শ্বশুরবাড়ির একটা আসলে অবস্ট্রাগল তো থাকবে। আমার সময় নষ্ট হচ্ছে হ্যাঁ, মাঝখানে। আর এই যে মাঝখানের সময়টা, আমি এই মেয়েটাকে 2 বছর কাজ শিখাবো, এরপরে মেয়ে 2 বছর আসবে না। সো এই ইনভেস্টমেন্টটা আমরা একটা মেয়েকে না করে একটা ছেলেকে করলে আমি কন্টিনিউয়াসলি তার সার্ভিসটা পাবো। সো এই ক্ষেত্রে কিন্তু একটা মেয়ে অ্যাডভোকেটের বা একটা মেয়ে ব্যারিস্টারের এসে পড়ালেখা শেষ করে এসে তার কিন্তু আসলে সিনিয়র হিসেবে একজনকে পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। সে সিনিয়র হিসেবে পায় না, প্রথমে সে কোর্ট অ্যাডজাস্ট করতে পারে না, দ্বিতীয়ত সমাজ তাকে ওইভাবে নিতে চায় না, একটা ভালো সিনিয়র না পেলে কোনোভাবেই একজন ভালো লয়ার হওয়া সম্ভব না। সো সব কিছু মিলিয়ে কিন্তু একটা মেয়ের আসলে এই সেক্টরটাতে প্রুফ করা অনেক বেশি ডিফিকাল্ট। বাট আমি বলবো যে এখন ক্লায়েন্টদের কনসেপ্টটা অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে একটা সময় ছিল যে ক্লায়েন্টরাও কিন্তু আসলে ছেলে লয়ার ছাড়া, ছেলে ব্যারিস্টার ছাড়া কিছু চিন্তাই করতে পারতো না। আবার অনেক ক্লায়েন্ট বলতো, হ্যাঁ আমার এই মামলা একটা মেয়ে লয়ার করবে, কিভাবে করবে, কেমনে সম্ভব? বাট এখন কিন্তু ক্লায়েন্টদের কনসেপ্ট অনেক চেঞ্জ হয়েছে, কারণ ক্লায়েন্টরা আসলে দিন শেষে সার্ভিসটা চায়। তো দেখা যায় যে মেয়েরা সার্ভিসটা অনেক গুছিয়ে দেয়, বা মেয়েরা একটু লয়াল হয়, মেয়েরা একটু প্যাশনেটলি কথাটা শোনে। দিন শেষে কিন্তু আপনি ডক্টরের কাছে যেয়ে যদি আপনার রোগের কথাটা ঠিকমতো বলতেই না পারেন, তাহলে কিন্তু আপনার মনের শান্তি হবে না। ঠিক একইভাবে আপনার প্রবলেম যদি একটা ক্লায়েন্ট এসে একটা লয়ারকে মন খুলে বলতে না পারে, সো সেই ক্ষেত্রেও কিন্তু সে আসলে শান্তি পায় না। আর মেয়েদের যেহেতু স্বাভাবিক, মেয়েরা যেহেতু একটু মায়ের জাতি, তাদের একটু ধৈর্যটা বেশি থাকে, সো তারা ক্লায়েন্টকে পেশেন্টটাও অনেক বেশি দেখানোর চেষ্টা করে। সো সব কিছু মিলায় আমি বলবো যে এখনও আমাদের অনেক অবস্ট্রাগল আমাদের আইন অঙ্গনে আছে, বাট আগের চাইতে অনেক কম, বাট এখনও অনেক বেশি। একদম নাই সেটা বলা যাবে না। সেদিনে আমরা বলতে পারবো যে আমাদের জন্য আমাদের জায়গাটা একদমই স্মুথ। যেদিন আমরা রেশিওতে দেখব যে ছেলে আর মেয়েদের রেশিও আসলে সমান, তখনই বোঝা যাবে লয়ার হিসেবে। এখনও কিন্তু মেয়েদের সংখ্যা অনেক কম।
না মানে আমি আসলেও মানে এই মেয়ে ছেলের জিনিসটা যখনই চিন্তা করি একটু মানে, কারণ আমরা তো দুইজনেই দিন শেষে সবকিছু বাদ দেন, আমরা তো মানুষ, লাইক সেম অ্যামাউন্ট অফ ব্লাড ফ্ল্যাশ সবই সেম, মানুষ অ্যাবসলিউটলি আমরা মানুষ দুজনেই, কিন্তু স্টার্টিং থেকেই মানে ইনকাম শুধু ছেলেই করবে, মেয়েটা মেবি না ওর। এবং মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশে কিন্তু ইয়াটাও ইনকাম ট্যাক্সের স্কিলটাও কিন্তু মানে মানে খুব অ্যালার্মিং। মানে মেয়েদের প্রতি বছরের যে ইনকাম সেটার উপরে ট্যাক্সের হার আর ছেলেদের ট্যাক্সের হার, এটা এখানেও ডিসক্রিমিনেট করা হয়েছে না, এখানেও ডিসক্রিমিনেশন। মানে ছেলেদের মানে ধরেই নেওয়া হয়েছে যখন মানে আইনটা যখন করা হয়েছে তখন ধরেই নেওয়া হয়েছে যে ইয়ারলি একটা ছেলের ইনকাম একটা মেয়ের চাইতে অনেক বেশি হবে। কিন্তু আপনি যদি সোসাইটিতে একদম কাগজে কলমে দেখেন, আমি আপনাকে অনেক এক্সাম্পল দেখাতে পারবো যেখানে একটা মেয়ে একটা ছেলের চাইতে অনেক আর্ন করতেই পারে না, করছে অলরেডি। মানে বললাম তো যে আমরা যে আমি এখানে কনফিউজ, আমরা কি আসলে দুই মানে ছেলে মেয়ে উভয় কি মানুষ কিনা, আসলে একটু একটু কিন্তু লেস হিউম্যানই জিনিসটা। এখন 2024 আমরা কথা বলতেছি এখন, আমি জানি না এটা কি মানে খুবই আজব লাগে না, ওই জিনিস আমারও মনে হয় এখন অনেক সময় লাগে। কারণ আমার কথা একটাই যে আমরা তো মানুষ, সেম আমাদের ফুড বলেন ফ্লেশ ব্লাড সব বডিতে সমান, ডিমান্ড চাহিদা সবই একটাই মানে ভুল হয়ে গেছে এখানে একটাই যে মেবি আমরা ফিজিক্যালি একটু লেস স্ট্রং, বাট মেন্টালি কিন্তু আমরা মনে সমান। আমাদের বাচ্চা হয় কি এখানে কিন্তু আমাদের এখানেও একটা ব্যাপার আছে কি, একটা মেয়ে ফিজিক্যালি একটা ছেলের চাইতে যদি একটু উইকও হয়, কিন্তু আপনার সূক্ষ্মতার দিক দিয়ে, ধৈর্যের দিক দিয়ে, তারপর কনস্ট্রাকটিভ ওয়েতে বুদ্ধির দিক থেকে মাঝে, কিন্তু বুদ্ধির দিক থেকে সমান, কখনো মেয়ে বেশি কখনো মেয়ে বেশি হতে পারে, ছেলে বেশি মেয়ে বেশি হতে পারে। দেখলেও দেখবেন যে মেয়েরা কিন্তু সূক্ষ্মতার দিক দিয়ে ছেলেদের চেয়ে অনেক আগানো, এবং টু বি স্পেসিফিক যে কোনো কাজ কিন্তু মেয়েরা অনেক বেশি গুছিয়ে ছেলেদের চেয়ে করতে পারে, এবং মেচুর তো আমরা এমনি বেশি, এবং মেয়েরা কিন্তু অনেক বেশি মাল্টিটাস্কার। ছেলেরা একটা কাজ একবারই খুব ভালোভাবে করতে পারে, একটা মেয়ে একই সাথে একের অধিক অনেক কাজ অনেক ভালোভাবে করতে পারে, কারণ না হলে একইভাবে সম্ভব না। একই জার্নিতে কিন্তু আমরা নামি জন্মের পর থেকে, সেই জার্নিতে দেখেন একটা ছেলে শুধুমাত্র পড়ালেখা করলো, ক্যারিয়ার করলো, আর দিন শেষে একটা বিয়ে করে শান্তি হয়ে গেল। একটা মেয়ে পড়ালেখা করলো, ক্যারিয়ার করলো, বাচ্চা জন্ম দিল, বাচ্চা বড় করলো। একটা ছেলে একটা অফিসে যাওয়ার পরে সে সারাদিন হয়তো বা শুধুমাত্র তার কাজ নিয়ে চিন্তা করে। একটা মেয়ে যখন অফিসে যায়, সে যখন ডায়াসে দাঁড়ায়, আমি আমার কথাই বলি, আমি যখন ডায়াসে দাঁড়ায় মামলার হেয়ারিং করি, একই সাথে কিন্তু আমার মাথায় অনেক কিছু চলে। আমার বাচ্চা স্কুলে টিফিন কি নিয়ে যাবে, আমার হাজবেন্ড কি খাবে, আমার বাসায় আজকে বাজার কি হবে, আমার বাবুর্চি কি করতেছে, আমার ড্রাইভার কি করতেছে, আমার অফিসের কি অবস্থা, আমার জুনিয়র অ্যাসোসিয়েটরা কি করতেছে। সো এভরিথিং কিন্তু আমি অ্যাট এ টাইম করছি। কিন্তু সেম প্রেশারটা আপনি যদি একদিন একটা মেল পার্সনকে দেন, ও কিন্তু জাস্ট পাগল হয়ে চলে যাবে কোথায় যেন, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এক ব্রেক। মানে আমি অন রেকর্ডই বলি এভাবে, মানে আমি না বললে এটা আমার জন্য কেউ, মানে আপনিও সেম, মানে আপনার লাইফ আমার লাইফ স্প্যানে আমি যত ছেলে কাম অ্যাক্রস করলাম, এখন বসে বসে এটা ভেবে বের করলাম, আমি বলি সত্যি, এটা আমি জানি হয়তো অনেকে উল্টাপাল্টা কমেন্ট করবে নিজের ব্যাপারে বলছে, আমরা আপনিও যদি একটু হিসাব করেন, আমি কিন্তু ফর শিওর দেখলাম 60% মেল দ্যাট আই হ্যাভ সিন, আশেপাশে আত্মীয় স্বজন সব মিলায় 60%-এর মধ্যে আমার বুদ্ধি বেশি, I'm more intelligent 100%, and actually 60%. মজার ব্যাপার কি জানেন, entire life মজার ব্যাপার হলো একটা ছেলে অফিস করে বাসায় যেয়ে সবার আগে কাপড়টা খুলে মোবাইলটা নিয়ে শুয়ে পড়ে, অথবা রিমোটটা নিয়ে টিভি দেখতে বসে পড়ে, আর একটা ছেলে মেয়ে বাসায় যেয়ে দিলাম 60% মেন। আমার কিন্তু ভালোই লম্বা লাইফ, হ্যাঁ আপনিও চিন্তা করেন, আমি বলেই দিলাম আমি 60% আই কেম অ্যাক্রস, আমার বুদ্ধিও বেশি, আমি ইন্টেলিজেন্টও বেশি, আমার ইলেকট্রিসিটির মতো ব্রেইন চলে যদি ওদের সাথে কম্পেয়ার করি, কিন্তু হয়তোবা আপনি মানে ক্যালকুলেটিভ অনেক এটা ক্রেডিট আর পাত্তা আমি এক ফোঁটাও পাইনি, আমি আমাকে এই জন্য দিলাম, আমি বলেই দিলাম। আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, এটা অবভিয়াসলি তাই একটু ডিপলি চিন্তা করেন। আর ফিউচারে আমি যে ছেলেটাকে আমরা বুঝি বলি, আর আমি বলে দিই, আমি ফিউচারে যে ছেলেটাকে বড় করছি আমার নিজের ছেলে, আমি এখনই বলতে দিচ্ছি, আমি যদি ওকে ঠিক মতো না শিখাই তাহলে ওরও পুরোপুরি বুদ্ধি কি গ্রো করবে জানবে, আই হ্যাভ টু টিচ হিম। আর আমিও মানে বললাম আমারই ওকে শিখায়, ও অনেক বুদ্ধি যদি হয় ওখানে আমি বললাম যে আমি অবভিয়াসলি মার কন্ট্রিবিউশন অনেক বেশি, অবভিয়াসলি, কারণ আমি এখনই বুঝি যে ছেলেরা যে কত মানে না শিখালে সিচুয়েশনে থাকে। হ্যাঁ, কারণ এমন অনেক কিছু আমার ছেলেকে আমার শিখাতে হয় যেগুলো ওর বয়সে আমি অলরেডি জন্ম থেকেই শিখা করে টোরে ফেলছে। হ্যাঁ, কিন্তু এই যে 60% অফ দ্য মেন আইভ নোন মাই এন্টায়ার লাইফ, আমি যদি থেকে আমার বুদ্ধি বিষয়টা পাত্তা আমাকে পৃথিবী থেকে দেয়ও নাই, দিবেও না, আমি দিলাম।
সেখানে আমরা সবাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করলাম আপনি অবভিয়াসলি। আপনি নিজে কি আপনি হ্যাঁ, স্বীকার obviously। করেই ফেলেন, এবং আপনার আমরা মনে হয় অনেক না কিছুই এই কিন্তু যে আপু আমরা- কোর্টে দাঁড়ায় যে জিনিসগুলো হ্যাঁ। আপনি চিন্তা করার কথা আসলে একটা ছেলে চিন্তা করতে পারবে হ্যাঁ না। ওইটা চিন্তা করে তো মাথায় ঠিক রাখতে পারবে না দিন হ্যাঁ, শেষে। শুধু কি আমরা ড্রাইভারের কথা ভাবি, আমাদের ড্রাইভারের ফ্যামিলি ওই যে Everything। ওইগুলো সব, মাথা সব, থাকে সব, না, সবকিছু, ওদের সব। সবকিছু মনে নেই, এটা আমাদের তো আমি তারপরে আমাদের ফ্রিজের কোন কর্নারে কি আছে ওইটাও তো আমরা মুখস্থ, আলমারির কোন কর্নারে কোন কাপড়, বাসায় কোন জিনিসটা লাগবে, হ্যাঁ, সেটাই। আমি এবং আমি সহ আরো কয়েকটা মেয়ে কোন একটা কাপড় কতবার রিপিট করছে এই হিসাব এটাও কিন্তু মাথায় আমাদের থাকে। সেটাই। এটা ব্রেন না, এটা এটা অনেক electricity। হ্যাঁ সুপার মেশিন। তাই না, এটা কিন্তু ব্রেন না, এটা তারপরেও পাত্তা পাচ্ছি না। ভেরি স্যাড। আপু আমরা আমাদের শোয়ের লাস্টে সবসময় সবাইকে কিছু র্যাপিড আচ্ছা। ফায়ার বা ধরেন স্ট্রেট কিছু কোয়েশ্চেন করি। আপনাকে প্রথমে জিজ্ঞেস করবো আপনার 3টা উইশ কি, যদি 3টা উইশ দেয় কি দিবেন? আচ্ছা আমি ফার্স্ট উইশ বলবো যে আমি মনে প্রাণে চাই যে শুরু থেকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কোনো কিছুতেই মেয়েরা আসলে ডিসক্রিমিনেশনের শিকার হবে না, মেয়েরা মেয়েদের মতো করে না, মেয়েরা মানুষের মতো করে বাঁচবে, এটা আমার অনেক বড় একটা উইশ। আর 2 নাম্বার আমি যেটা চাই যে আমাদের পথশিশু যে বাচ্চারা, আসলে আমার যেটা মনে হয় যে গড মানে আল্লাহর হাতে যে জিনিসগুলো থাকে এগুলো আসলে ম্যানমেড না। আপনি কার ঘরে জন্মাবেন, আপনি কোন ধর্মে জন্মাবেন, আপনার নামটা কি হবে, এই 3টা জিনিস নিয়ে আমরা যতই নাকুচু করি না কেন এই 3টা জিনিস কিন্তু গড গিফটেড, এটা মানুষের নিজের হাতে থাকে না। সো এই ক্ষেত্রে আমার খুব উইশ যে আমি কোনোদিন বাংলাদেশের রাস্তায় পথে ঘাটে আমি কোনো পথশিশু দেখব না, আমি এটা দেখতে চাই না। আসলে এটা আমাকে প্রচণ্ড রকমের কষ্ট দেয়। আমি রাস্তায় বের হলেই আমি অনেক সময় আমি নিজেই নিজেকে ফেস করতে পারি না। আমি পথশিশু বাচ্চা দেখতে চাই না। আমি দেখতে চাই যে বাচ্চারা সবসময় ফুলের মতো সুন্দর, এবং অ্যাটলিস্ট আমরা রাষ্ট্র হিসেবে এতটাই সমৃদ্ধিশীল একটা রাষ্ট্র হই যে রাষ্ট্রে আসলে পথশিশু বলতে কিছু থাকবে না, মানে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে, কারণ বাচ্চা তো আর নিজের ইচ্ছায় জন্মায় নেই আসলে ওরকম একটা সমাজে। আর 3 নাম্বার আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে সবসময় আমরা দেখি যে একটা সার্টেন সময়ের পরে, সবার ক্ষেত্রে না, যে বাবা মারা বিশেষ করে বয়স্ক মানুষ যারা, তারা অনেক বেশি অবহেলিত হয়, তাদেরকে আসলে কোনোভাবে কেউ আসলে ওইভাবে করে মেজার করে না যে সে কি চাচ্ছে, তার কি করতে ইচ্ছা করছে। আমরা সবসময় কিন্তু বাবা মার কাছ থেকে নিয়ে যাই, কিন্তু তারা একটা সার্টেন সময়ের পরে তারাও কিন্তু বাচ্চা হয়ে যায়। সো আমি সবসময় চাই যে আমাদের বয়স্ক যে সিটিজেনরা থাকবে বা অনেক বেশি ওল্ড এজ যারা, তাদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু নেয়ার আছে, তারা কিন্তু অনেক সমৃদ্ধিশালী, মানে তাদের এত এক্সপিরিয়েন্স লাইফে, নট নেসেসারি তার অনেক বড় বিজনেসম্যান হতে হবে, অনেক প্রভাবশালী হতে হবে, অনেক বেশি তার মানে এডুকেটেড হতে হবে। একটা মানুষ মুরুক্ষ, ধরেন উনি কোনোদিন পড়ালেখাই করেন নাই, তার বয়স 80 বছর, তার কিন্তু জীবন বোধ, তার যে জীবনের শিক্ষা, সেও কিন্তু সে এটা মানুষের সাথে শেয়ার করতে পারে। সো আমি আসলে বৃদ্ধাশ্রম জিনিসটা বা ওল্ড হাউসে যে বাবা মারা থাকে বা অনেক বাবা মা এত বেশি নিগৃহীত থাকে, আমি নিজে একটা ওল্ড হোম চালাই। সো ওইখানে আমি দেখি যে আসলে মা বাবারা যে কত অবহেলিত তার সন্তানদের কাছে একটা সার্টেন সময়ের পরে। সো আমি চাই কোনোভাবে যদি আমাদের সমাজের এই বাচ্চাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা যদি আসতো যে একটা সময় বুড়াবুড়ি আমিও হব, আমারও বয়স হবে এবং আমার বাচ্চাও একইভাবে আমাকে আসলে ডিপ্রাইভ করতে পারে। সো এই জিনিসটা যদি আমরা গ্রো করতে পারি তাহলে হয়তো বা আমাদের সোসাইটিতে ডে বাই ডে ওল্ড হাউস এত বেশি বাড়বে না। আচ্ছা, আপনি যদি আপনার 20 বছর বয়সী লিমাকে আবার পান, ধরেন পেলেন, তার লাইফ জার্নি মাত্র শুরু 20-এ, আর আপনি তো দেখলেন তারপরে কি হলো, আপনি তাকে কি অ্যাডভাইস দিতেন? আমি সবার আগে যেটা করব, আমার অনেক আর্লি এজে বিয়ে, আমার মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা, সো বিয়ে হয়েছে মানে আমি বিয়ে করে ফেলিনি, আমাকে বিয়েটা দেওয়া হয়েছিল, কারণ আমার মানে যেটা হয়েছিল যে অপোজিট পক্ষ থেকে খুব বেশি পাগলামি ছিল, তাদের অনেক কমিটমেন্ট ছিল, তারা এটা করবে ওটা করবে। হ্যাঁ, কমিটমেন্ট তারা মেনটেন করেছে, বাট আমি যদি আমার 20 বছর বয়সে ফেরত যাই তাহলে আমি অবশ্যই একটা জিনিস বন্ধ করব, সেটা হলো অবশ্যই অল্প বয়সে একটা মেয়ে বিয়ে করবে না। সে তার আপনার নিজের পড়াশোনা, 20 বছরকে আপনি কি অ্যাডভাইস? আমি ওই অ্যাডভাইসই দিব যে এখন বিয়ের সময় না। তাহলে আপনাকে 15 বছর বয়সে ফিরে যেতে, 15 বছর বয়সের জন্য কি অ্যাডভাইস দিন? না, আপনার তো 15 বিয়ে বছর 15 বয়সে আমার হয়ে গেছে। একটাই অ্যাডভাইস যে এটা হচ্ছে লাইফের সবচেয়ে সুন্দর একটা পার্ট, তখন টিনেজার বয়সটা শুরু হয়। সো সেই সময়টাতে আমি 15 বছর বয়সের যে কাউকেই বলবো যে ওই সময়টা আসলে কোনো লাইফের পার্মানেন্ট ডিসিশন মেকিং এর সময় আসলে ওইটা না। হ্যাঁ, আপনারটা কমাই দিলাম। ওইটা হচ্ছে একদমই নিজের লাইফটাকে বোঝার, শেখার সময় এবং বাটারফ্লাইয়ের মতো জাস্ট উড়ার সময়। ওই সময় আসলে কোনো ডিসিশনে ঢোকার সময় না। আপনাকে যদি তাহলে এখন জিজ্ঞেস করি, যদি আপনাকে এখন চান্স দেওয়া হয় আবার পিছিয়ে ফিরে, যে আপনি কয় বছর বয়সে বিয়ে করতেন? আমি অবভিয়াসলি 30 বছর বয়সে বিয়ে করব, কারণ আমার মনে হয় 30-এর আগে মানে ছেলে মেয়ে যেটাই হোক, এখন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একটা ছেলে মেয়ে যেই হোক, তাদের কারোই 30-এর আগে আসলে সবকিছু গুছানো হয় না বা সেটেল ডাউন হয় না, নিজের বোধ শক্তিটা আসে না, এর আগে ভুল করার সম্ভাবনা আসলে অনেক বেশি থাকে।
নিজের লাইফটা এনজয় করা যায় না। হুম। বিয়ে মানে হলো লস অফ দায়িত্ব, অনেক কিছু বুঝে চলা, অনেক কিছু মেনটেন করা। সো সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে হলে আসলে এই সময়টা লাগে। আচ্ছা, আর আপনাকে যদি এখন জিজ্ঞেস করি, যে কোনো একটা ফিমেল ওয়ার্ল্ড লিডার হুম। আপনি কার সাথে জীবিত এবং মৃত, হ্যাঁ, কার সাথে আপনি একটা ডিনার করতে চান, এবং আচ্ছা। ওকে তাকে আপনি কি জিজ্ঞেস করবেন? একটা কোশ্চেন। ও আচ্ছা, আমি যেটা বলবো যে আমার সবসময় একদম পছন্দের ক্যারেক্টার ছিল হিলারি ক্লিন্টন। আমি তাকে খুবই পছন্দ করতাম ছোটবেলা আচ্ছা। থেকে, কারণ তার সবকিছু আমার খুব ভালো লাগতো। তার লাইফস্টাইল, তার ফ্যাশন সেন্স এবং তার মানুষের সাথে যে ডিলিংসটা, সেই জিনিসগুলোই আমার আসলে খুব খুব বেশি পছন্দ ছিল। হিলারি ক্লিন্টনকে যদি আমি কখনো ডিনারে পেতাম, তাকে আমি জিজ্ঞাসা করতাম যে সে এত উন্নত একটা দেশে থেকেও আসলে আমরা যতই ডিসক্রিমিনেশন বলি, ওদের দেশেও কিন্তু মেয়েদের হ্যাঁ, ব্যাপারে হ্যাঁ। ডিসক্রিমিনেশনটা অনেক বেশি, ওটা তো obvious। এবং ওইটার কারণেই কিন্তু সে একটা সার্টেন সময়ে এসে আর আগাতে পারে নাই। সো আমার তাদের কাছে একটা কিছুই বলা থাকবে যে তুমি এত একটা উন্নত দেশে থেকেও যদি তুমি তোমার মেয়ে সমাজটাকে বা উইমেন সোসাইটিকে পুরোপুরি এম্পাওয়ার্ড করতে না পারো, তাহলে এইখানে তোমার ল্যাকিংসগুলো কি কি ছিল, তুমি নিজে মানে কি মনে করো যে আসলে কি করলে একটা মেয়েরা সমাজে আসলে কোনো রকমের বাধা ছাড়া এগিয়ে যেতে পারবে। কারণ আমরা লাইফে এত বেশি বাধার সম্মুখীন হয়েছি, দিন শেষে ঘুরে ফিরে কিন্তু আপনি দেখবেন আমাদের সোসাইটিতে যে মেয়েটাই একটা জায়গায় গিয়েছে, তার দিন শেষে কিন্তু চিন্তা মেয়েদেরকে নিয়েই থাকে যে আমি এত কষ্ট করে আসলাম, আমার পিছনে আর কয়টা মেয়ে আসতে পারছে, বা তাদের রাস্তায় কি কি অবস্ট্রাগলগুলো থাকে। সো আমি মাঝে মাঝে ভাবি আমাদের সোসাইটিতে যারা মেয়েদেরকে নিয়ে ভাবে, মেয়েদেরকে নিয়ে আইন বানায়, মেয়েদেরকে নিয়ে বিভিন্ন রকমের রুলস বা রেগুলেশন ক্রিয়েট করে, সেই জায়গাগুলোতে আসলে মেয়েদেরকেই রাখা উচিত। কারণ একটা মেয়ে ছাড়া তার লাইফের প্রবলেমগুলো আসলে একটা ছেলের পক্ষে কখনো বোঝা সম্ভব না। হ্যাঁ, ছেলেরা দেখলাম ছোট থেকেই, মানে জন্ম থেকেই কিন্তু ওরা, দেখা গেল মেয়েদেরকে নিয়ে একটা আইন Over বানানো হলো, confident। সে আইন বানানোর যে কমিটি, সেই কমিটিতে কোনো মেয়েই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা তো মানে সেটা এই কিভাবে পৃথিবীর হবে শুরু বলেন? থেকেই তো এটা। সেটাই তাহলে তো একটা মেয়ের প্রবলেমই যে রিপ্রেজেন্ট করতে পারছে না, তাহলে সেই প্রবলেমের সলিউশন কোথা থেকে আসবে? বুঝছি। আচ্ছা, যাই হোক আপু, যা মুড়লাম যে আমাদের কথা আজকে শেষ হবে না। এটা একটা পুরা ল থেকে পুরা মেয়ে ছেলে সবকিছু মিলাই আসলে অনেক 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 কথা। থ্যাংক ইউ সো মাচ আপু। আর আপনি তো মাশাআল্লাহ টিকটকে বলেন, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক অনেক ফলোয়ার। আচ্ছা, এটার এই এক্সপিরিয়েন্সটার ব্যাপারে, কারণ আমি কিন্তু সত্যি আমি অনেক লয়ার, মানে আমরা অনেক দেখি এরকম যে এই যে প্রবলেমগুলো সলিউশন দিয়ে দিয়ে ছোট ছোট রিল বানায়, এটা কিন্তু আমি কাউকে খুব একটা করতে দেখি না। কিসের থেকে আপনার মাথায় আসলো? আর এটাতে আপনাকে যারা আপনাকে দেখে পছন্দ করে, তারা কি তাদের সাথে কানেকশন? আচ্ছা, এই ব্যাপারটাতে আমার যেটা মনে হয়েছিল, আমাদের লয়ারদের মধ্যে কিন্তু একটা বেসিক, আমি বলবো যে একটা বেসিক গোড়ামি আছে লয়ারদের ব্যাপারে। লয়াররা নিজেদেরকে অনেক বেশি অ্যালিট এবং অনেক বেশি সোসাইটির একটা জায়গার মানুষ, নিজেরা যেহেতু আইন জানে, সো তারা এটা মনে করার কারণে যেটা হয়, আমাদের লয়াররা সবসময় ভাবে যে আইন আসলে কারো কাছে সস্তা হওয়া বা সবার বোধগম্য হওয়ার বিষয় না। এটা একটা সার্টেন সোসাইটির মানুষ জানবে এবং সার্টেন সোসাইটির মানুষ এটা প্র্যাকটিস করবে, চর্চা করবে। সো আমার যেটা মনে হলো যে আমাদের আশেপাশের মানুষের, যেমন আমি এই কথাটা কিন্তু অনেক আগে থেকে বলে আসতাম। যেমন আপনার কি মনে আছে, আমরা যখন ক্লাস 6-7-এ পড়তাম, ক্লাস 5-এর পরে যখন আমরা হাই স্কুলে পড়ি, আমাদের তখন কিন্তু সাথে সাথে আমাদের কিছু সাবজেক্ট চলে আসে, গার্হস্থ্য অর্থনীতি, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা। সো এই জিনিসগুলো যেমন ইম্পর্টেন্ট, আমি অনেকগুলো প্রতিষ্ঠানে, অনেকগুলো স্কুলে যেও বলেছি যে ক্লাস 6 থেকে না আইন বিষয়টাও থাকা উচিত। রাইট। এই আইন বিষয়ে যদি একটা বেসিক আইনের ব্যাপারে একটা সাবজেক্ট যদি ক্লাস 6 থেকে রাখা হয়, তাহলে বাচ্চাগুলো কিন্তু সোসাইটির প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস 6 থেকে বেসিক আইনগুলো শিখতে শিখতে বড় হবে। বেসিক রাইটটা জানবে। অবভিয়াসলি আইন না জানলে তো আপনি রাইটই জানবেন না। সো আপনি যখন আইন জানবেন, নিজের রাইটসের ব্যাপারে সচেতন হবেন, তখন কিন্তু আপনি আসলে অনেক কিছুর থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। এবং আপনি লয়ারদেরকেও ভয় পাবেন না, কোর্ট কাছারিও ভয় পাবেন না। এই দুইটা জিনিস কিন্তু ভয় পাওয়ার জিনিস না। সো আমার মাথায় আসলো যে এমন বেসিক কিছু কোশ্চেন আমাদের সাধারণ মানুষের মধ্যে আছে যে তারা আসলে এই বেসিক ছোট ছোট প্রবলেমের জন্য কোনো লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লয়ারের চেম্বারে যেতে চায় না। কারণ আমি শুরুতেই বললাম, লয়ারদের চেম্বারে ঢুকে গেলে আর বের হওয়া যায় না, এরকম একটা রং কনসেপ্ট কিন্তু আছে। সো এই ক্ষেত্রে আমার মনে হলো যে না, আমি তো সামাজিক সচেতনতার জন্য ছোট ছোট বিষয়গুলো একটু একটু করে বলতে পারি। সো এইটা যখন আমি শুরু করলাম অনলাইনে অ্যাট ফার্স্ট, তখন কিন্তু এটা নিয়ে আমাকে সোসাইটিতে এখানেও কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আচ্ছা। আমার অনেক কলিগরা, আমার আশেপাশে অনেক মানুষরা বলেছে, এই তুমি তো সবার কাছে সবকিছু ফ্রি করে দিচ্ছ, আরে সবাই তো তোমার কাছ থেকে জেনে যাচ্ছে, তাহলে ক্লায়েন্ট কেন আসবে লয়ারের কাছে, এটা কি হচ্ছে? তো আমি আসলে তখন মনে করলাম যে এই জিনিসটা যেহেতু একটা নেগেটিভ ভাইব আমি সবার কাছ থেকে পাচ্ছি, তার মানে দিন শেষে এই জিনিসটা খুব ভালো একটা কিছু দাঁড়াবে।
মানে ধাক্কা খেয়ে খেয়ে যেহেতু লাইফের সব কিছু করে এখানে চলে আসছি, সো এইখানে নেগেটিভ কোনো ভিউ আসা মানেই হচ্ছে এটা পজিটিভ কিন্তু হতে যাচ্ছে। সো তখন আমি এই ব্যাপারটা তার একটু সিরিয়াস হয়ে গেলাম যে না, আমার সোসাইটির আশেপাশের যে প্রবলেমগুলো, যে জিনিসগুলো হয়তো বা আমার ড্রাইভার আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ম্যাডাম আমার তো এই প্রবলেম হয়েছে, এটা কি হবে বলেন, বা আমার বউ আমাকে পেলে, ম্যাডাম আপনাকে তো আমি সারা সপ্তাহ পাই না, শুক্রবারে পেলে, ম্যাডাম আমার বাড়িতে তো এই প্রবলেম হয়েছে, বলেন তো এটা কি করব। সো আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার টপিকগুলো বাছাই করা শুরু করলাম ওদের কাছ থেকেই, যে ওরা রেগুলার কোন প্রবলেমগুলোর ভিতর দিয়ে যায়। সো ওই কথাগুলো যখন আমি বলা শুরু করলাম, তারপর একটা সার্টেন সময়ের পরে দেখলাম যে না, ব্যাপারটা আসলে বুমেরাং হয়ে গেছে, সবাই জিনিসটা খুব এনজয় করছে এবং খুব পছন্দ করছে। কারণ আমি অনেককে যখন দেখি, আমাকে দেখলেই বলে, ম্যাডাম আপনার ভিডিও দেখে, আপনার রিল দেখে দেখে তো আমি অনেক আইন জানি, এখন আমার অনেক কিছু জানা হয়ে গেছে, আমার এখন অনেক কিছুই আমি বলতে পারি মানুষকে। সো আসলে আমার মনে হয় আমার পাওয়াটা ওই জায়গায়, যে আমি কিছু হলেও মানুষকে আসলে বলতে পারছি। জানি না কে কতটুকু শিখছে, বাট আমার মনে হয় যে মানুষের উপকারে লাগছে আসলে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, হঠাৎ মনে হলো এটা একদম শর্টে আপনি আমাদেরকে বেসিক 3টা হিউম্যান রাইট, যেটার ব্যাপারে একদম সবার অ্যাবসলিউটলি একদম লোয়েস্ট ইনকাম বা নো ইনকাম থেকে শুরু করে হাই সবচেয়ে সিনিয়র সিটিজেন সবার জেনে রাখা উচিত, বেসিক 3টা হিউম্যান রাইট একদম শর্টে। এই ব্যাপারে আমি শুরুতেই বলবো যে আমাদের সবার আগে একটা জিনিস বিশ্বাস করা উচিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে আমি একজন মানুষ। সো একটা মানুষ হিসেবে আমার যে মানে রাইটসগুলো আমার পাওয়ার কথা, আমার পরিবারের কাছ থেকে, আমার সমাজের কাছ থেকে, এবং সর্বোপরি আমার রাষ্ট্রের কাছ থেকে। সো এই জিনিসটা সবার জানা উচিত, যে আমি একটা মানুষ হিসেবে আমার সমাজ আমাকে কি দিবে, আমার রাষ্ট্র আমাকে কি দিবে, এবং আমার পরিবারের কাছ থেকে আমি কি পেতে পারি। আর 2 নাম্বার বলবো যে অবশ্যই অবশ্যই একটা মানুষের ডিসক্রিমিনেশন কখনোই মানা উচিত না। আপনি একজন মানুষ হিসেবে যখন একটা সার্টেন সময় পর আপনি ডিসক্রিমিনেশন নিতেই থাকবেন, আপনি নিজেই কিন্তু নিজের চোখে ছোট হয়ে যাবেন, আপনি কখনোই কিন্তু আর নিজের দিকে নিজে তাকাতে পারবেন না, এবং একটা সময় আপনি ভুলেই যাবেন যে এই অধিকারগুলো জন্মগতভাবেই আপনি পেয়েছেন। সো যখনই আপনি একটা জিনিস মেনে নিতে শিখবেন, তখন কিন্তু সোসাইটি, রাষ্ট্র আপনাকে মানাবে, এবং মানানোর জন্য আপনাকে আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আমাদের পরিবারের কাজই কিন্তু চাপিয়ে দেওয়া। সো আপনাকে যখন একটা জিনিস চাপিয়ে দিবে, আপনি যখন এটা মেনে নিবেন, চুপ থাকবেন, হয়তো বা ভাল লাগতেছে না, কিন্তু আপনি মেনে নিলেন, সাউন্ড করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, এরপরেই কিন্তু আপনাকে আবার আরেকটা চাপিয়ে দেওয়া হবে। সো এই যে মেনে নেওয়া, চেপে থাকা, এই জিনিসটাই কিন্তু ভুল। এবং আপনি মনে করবেন যে আপনি একটা জিনিসে চুপ থাকলেন, মেনে নিলেন, মানেই হলো আপনি আর পরে আপনার আপনার পরে যারা এই সোসাইটিতে আসতেছে তাদের জন্য আপনি রাস্তাটাকে আরও বেশি কঠিন করে দিলেন। সো এই জিনিসটা একটা জিনিস, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, যেন কোনোভাবে কেউ কোনো কিছু ইলিগেলি আপনার উপরে চাপিয়ে দিতে না পারে। অবশ্যই সেখানে আপনাকে ভয়েস রেজ করতে হবে। মানুষ একটা বাচ্চা ক্ষুধা লাগলে না কান্না করলে তার মাও তাকে খাবার দেয় না। সো আপনি আপনার অধিকারের ব্যাপারে যদি সচেতন না হন, তাহলে আপনি অলওয়েজ অধিকার বঞ্চিত হবেন, এটা খুব স্বাভাবিক। আর 3 নাম্বার যে একটা জিনিস যেটা আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত, আমরা অনেক সময় এই জিনিসটা আমরা বলি যে আমাদের সমাজে, সোসাইটিতে, যে মেয়েরা অনেক বেশি শিক্ষিত হয়ে গেলে, মেয়েরা অনেক বেশি ইনকাম করা শুরু করলে, মেয়েদের চোখ টোক অনেক বেশি মানে ওপেন হয়ে গেলে, তারা আসলে একটা সার্টেন সময়ের পরে তারা উদ্ধত হয়ে যায়। সো এই জিনিসটা না আমাদের সবার মাথায় রাখা উচিত। আধুনিকতা আর হচ্ছে বিশৃঙ্খলতা, এটা কিন্তু এক জিনিস না। আমরা মেয়েরা এমনভাবে, আমি এটা মেয়েদের ক্ষেত্রেই বলবো, যে আমরা অনেক সময় না, মেয়েরা আমাদের অধিকার মানে আমাদের স্বাধীনতাটার অপব্যবহার করে ফেলি। আমরা যদি স্বাধীনতার অপব্যবহারটা না করে আমরা যদি আমাদের বিষয়টা সুন্দরভাবে গুছিয়ে করি, তাহলে আমার উসিলায় হয়তো বা আর অনেকগুলো মেয়ের ভবিষ্যতের রাস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে। কারণ সোসাইটিতে একটা দুইটা মেয়ে যখন খুব বাজে কোনো এক্সাম্পল সেট করে, তখন কিন্তু সোসাইটির আরও লাখ মেয়ে পিছিয়ে যায়। কারণ আপনি যখন সোসাইটিতে বুমেরাং ভালো কিছু করবেন, আপনার দেখা দেখি আপনার সোসাইটির অনেকগুলো মেয়ে আপনাকে ফলো করে কিন্তু আগাবে, কারণ তার আশেপাশের ব্যারিয়ারগুলো সহজ হয়ে যাবে। বাট আপনি যখন একটা রং মেসেজ দিবেন সোসাইটিতে, তখন আপনার এটা দেখা দেখি কিন্তু অনেকগুলো মেয়ের ব্যারিয়ার আরও বেশি শক্ত হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের মেয়েদের অনেক বেশি সাবধান হওয়া উচিত, যে আমার ভুলের কারণে যেন অনেকের ক্ষতি হয়ে না যায়। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা চেষ্টা করলাম মানে নিউট্রাল থেকে আইন যেটা আমাদেরকে সাপোর্ট করে, যেটা বলে সেটা বলার। আমি হোপফুল যে মানুষের কিছুটা উপকারে আসবে।